উদ্বিগ্ন, উৎকণ্ঠা, দিশেহারা, তারপরও মনে সাহস ও শক্তি জুগিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ, এই প্রত্যয় নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আমি তাসনিমা হক, নিউট্রিশনিস্ট, বিআইএইচএস জেনারেল হসপিটাল, মিরপুর, ঢাকা। আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের এই লাইভে আলোচনা করা হবে এবং এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পূর্ণরূপে ব্যাখ্যা করার জন্য আমার সাথে রয়েছে তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। প্রথমে যাকে পরিচয় করে দিব সে হচ্ছে আমার অত্যন্ত প্রিয় একজন, আমি তাকে মামা বলে ডাকি এবং তার হাত ধরে আমার ক্যারিয়ারের সূচনা হয়। তিনি হচ্ছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং এই করোনা যুদ্ধের একজন সম্যক যোদ্ধা, যার গবেষণার ফল আমাদের র্যাপিড টেস্ট কিট, ডক্টর ফিরোজ আহমেদ। এছাড়াও আজকে আমার সাথে রয়েছে তরুণ গবেষক মোহাম্মদ মাহমুদুর রহমান, সহযোগী অধ্যাপক, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স, মোহাম্মদ মাহমুদুর রহমান। এছাড়াও আমার সাথে আজকে আরো একজন রয়েছে, তিনি হচ্ছেন ইব্রাহিম জেনারেল হসপিটালের কেন্দ্র পরিচালক ডক্টর সাফকাত হায়দার চৌধুরী। আপনাদের সকলকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমি ডক্টর ফিরোজ আহমেদের কাছে প্রশ্ন করছি, বর্তমানে করোনা পরিস্থিতি কি বাংলাদেশে, এবং এ নিয়ে আপনার ধারণাটা যদি আমাদের সাথে শেয়ার করতেন, বা বাংলাদেশ করোনা পরিস্থিতিতে কোন দিকে যাচ্ছে এটা নিয়ে আপনি যদি কিছু বলতেন। আপনাকে ধন্যবাদ। করোনা পরিস্থিতি নিয়ে কথা বলতে গেলে আসলে অত্যন্ত দুঃখের সাথে জানাতে হয়, কারণ আমি নিজে আইসোলেশনে আছি। আমি করোনা পজিটিভ, আমার স্ত্রী করোনা পজিটিভ। তো বিষয়টা হলো যে এখন কিভাবে পজিটিভ হলাম। আমি দুটো জায়গায় কাজ করেছি। একটা হচ্ছে যে আমার নিজের বিশ্ববিদ্যালয়ে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, আমাদের সরকারের নমিনেটেড একটি ল্যাবরেটরি আমার নিজের ডিপার্টমেন্টে। সেখানে করোনার পিসিআর টেস্টিং এর মাধ্যমে, আরটিপিসিআর এর মাধ্যমে করোনা টেস্টিং চলছে। দ্বিতীয়টি হলো আমি গণস্বাস্থ্য ল্যাবরেটরিতে কাজ করি। সেখানে ডক্টর জাফরুল্লাহ সাহেব যেদিন পজিটিভ হলেন তার পরের দিন আমি পজিটিভ হয়েছি। তো বিষয়টা হলো যে কি ঘটনাটি ঘটছে, বাংলাদেশে আসলে পরিস্থিতিটি খুবই মারাত্মক আকার ধারণ করেছে। কারণ কি? কারণ হলো যে আমরা প্রথমেই এয়ারপোর্টটা আমাদের অরক্ষিত ছিল, আমরা সেখান থেকে রোগীকে ধরতে পারিনি। তারপরে দ্বিতীয় কারণটি হলো কি হলো যে আমাদের রোগীর টেস্টিং করার যে বিষয়টি ছিল, সেই বিষয়টি আমরা এখন যেমন 52টি ল্যাব আছে, সামনে প্রতি জেলায় হচ্ছে, এমনকি উপজেলায় হয়ে যাবে টেস্টিং ল্যাবরেটরি। কিন্তু শুরুর দিকে আমরা আসলে গত 3 মাসে আমরা মনোযোগী ছিলাম না বিষয়টা নিয়ে। আইডিসিআর প্রথমে 2000 কিট এনে বললো যে আমরা অনেক কিছু করে ফেলবো, হ্যাঁ আমরা দেখবো কি হয় না হয়। আসলে 2000 কিট দিয়ে দেখা যায় না। আর করোনার যে বিষয়টি হয়েছে যে আমরা অনেকগুলো সাইলেন্ট, অর্থাৎ যাদের একেবারেই অ্যাসিমটোমেটিক পেশেন্ট বাইরে ঘুরে বেড়াচ্ছে, যাদের মাধ্যমে সংক্রমিত হচ্ছে অনেক মানুষ, এবং যারা সমস্যায় পড়ছে তারা হলো বয়স্ক মানুষ, যাদের কোমরবিডিটি আছে, অর্থাৎ যাদের ডায়াবেটিস আছে, ক্যান্সার আছে বা অন্য কোনো অটোইমিউন ডিজিজ আছে, সেই মানুষগুলো বিপদে পড়ছে। কিন্তু যারা অ্যাসিমটোমেটিক তাদেরকে কিন্তু আমরা চিহ্নিত করতে পারছি না। অর্থাৎ আমাদের টেস্টের এই দুর্বলতার কারণে দুটি দুর্বলতা, একটা হচ্ছে যে আমরা আরটিপিসিআর সেইভাবে আমরা করতে পারছি না যত মানুষের করা দরকার। দ্বিতীয় হচ্ছে যে আমরা এখানে র্যাপিড টেস্ট করে বা অন্য কোনো টেস্টিংয়ের মাধ্যমে, এলাইজা করে হোক, র্যাপিড টেস্ট করে হোক, আমাদের ম্যাসিভ জনগোষ্ঠীকে আমাদের আগে দেখতে হবে যে আমাদের অবস্থাটা কি। সেই জায়গাটায় কিন্তু আমাদের বড় ধরনের দুর্বলতা রয়েছে, এবং এই দুর্বলতার কারণে আমাদের সমাজ এবং রাষ্ট্রে করোনা কিন্তু খুব দ্রুত বেগে ছড়িয়ে যাচ্ছে, যা আমাদের বিপদের কারণ হতে পারে। এবং আমরা সত্যিই এ লাশ রাখবো কোথায়, এটা নিয়ে আমি সত্যি চিন্তিত। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এরপর সরাসরি চলে যাব মোহাম্মদ মাহমুদুর রহমানের কাছে। ওনার কাছে আমি জানতে চাই, বাংলাদেশে এখন খুবই বিষয়টি শোনা যাচ্ছে, সেটা হচ্ছে যে আমরা বলছি যে বাংলাদেশ কমিউনিটি ট্রান্সমিশনের চতুর্থ পর্যায়ে আছে। তো বাংলাদেশে কমিউনিটি ট্রান্সমিশনের যে চতুর্থ পর্যায়ে আছে, এটি আমরা কিভাবে বুঝছি বা কিভাবে বুঝবো যে কমিউনিটি ট্রান্সমিশনের এটা চতুর্থ পর্যায়ে আছে? ধন্যবাদ তাসনিমা হক।
আসলে বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের যেভাবে ডায়াগনোসিস চলছে বা যেভাবে হলো আপনার ডিটেকশনটা চলতেছে যে কেউ পজিটিভ কিনা বা কেউ নেগেটিভ কিনা, এই ডাটার উপরে ভিত্তি করে আসলে কোনো কিছু বলা সম্ভব না। কারণ আমরা পর্যাপ্ত পরিমাণ টেস্ট বা ডায়াগনোসিস করতে পারছি না, এটা এক নাম্বার। আর দুই নাম্বার হলো যে কমিউনিটি ট্রান্সমিশনটা তখনই ঘটে যখন হলো এর সোর্সটা খুঁজে পাওয়াটা মুশকিল হয়ে যায়, যে কার কাছ থেকে ইনফেকশনটা আসছে। আমার মনে হয় এখন বাংলাদেশে সেটা চলছে, যে ইনফেকশনটা কোথায় হচ্ছে, কোথা থেকে আসছে, কার কাছ থেকে আসছে, কিছুই নেই। এর পিছনে অনেকগুলো কারণ আছে। আমরা হলো লকডাউন ঠিক মতো যাই নাই, আমরা একবার লকডাউন খুলে দিয়েছি, একবার ট্রান্সপোর্ট খুলে দিয়েছি, আবার বন্ধ করেছি, আবার খুলে দিয়েছি, ঈদের দোকানপাট খুলে দিয়েছি, আরো অনেকগুলো কারণে যেটা আছে। সোজা বাংলা ভাষায় এখন যেটা বলতে হবে যে বাংলাদেশের বিশেষ করে ঢাকা অঞ্চলের যে কেউ যে কোনো সময় ইনফেক্টেড হতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ মাহমুদুর রহমান আপনার সুন্দর বক্তব্যের জন্য। এরপর আমি যার কাছে চলে যাব, ডক্টর সাফকাত হায়দার চৌধুরী। আপনি যেহেতু একটি হসপিটালের কেন্দ্রের পরিচালক হিসাবে কাজ করছেন, প্রতিদিন আউটডোরে রোগী দেখতেন, বিভিন্ন রোগী আপনার কাছে আসছে। রোগী দেখার ক্ষেত্রে আপনি করোনা পেশেন্ট কিভাবে শনাক্ত করছেন এবং যদি হয়ে থাকে তাদেরকে আপনি কিভাবে ট্রিট করছেন বা তারপরে কি দিক নির্দেশনাটা দিয়ে দিচ্ছেন? ধন্যবাদ তাসলিমা হককে। প্রশ্নটি খুব সময় উপযোগী। প্রথমে হচ্ছে করোনা পেশেন্টকে কিভাবে শনাক্ত করব। একটি বিষয় হচ্ছে, একটি সময় ছিল যখন আমাদের কাছে হাতে ধরা কিছু লক্ষণ বলা ছিল। WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্যান্য সংস্থা থেকে যে এই উপসর্গ নিয়ে একটা রোগী যদি আসে তাহলে আমরা ধরে নিব যে এই রোগীটি করোনা রোগী। তার মধ্যে শুকনো কাশি, জ্বর, গায়ে হাত পায়ে ব্যথা, কিছুটা বমির ভাব, শ্বাসকষ্ট, এই জিনিসগুলোর কথা বলা ছিল। কিন্তু যতই দিন গড়িয়েছে এই করোনা ভাইরাস সংক্রমণের, আমরা দেখেছি নতুন নতুন উপসর্গের সূচনা হয়েছে। তার মধ্যে একটি উপসর্গ এসছে যে হঠাৎ করে আপনি কোনো গন্ধ বুঝতে পারবেন না, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় অ্যানোসমিয়া বলি। এইরকম একটি জিনিস এসছে। আর তার চেয়ে ভয়ঙ্কর যে জিনিসটি এসছে, যেটাকে আমরা কমিউনিটি ট্রান্সমিশন বলছি, সেই পর্যায়ের যখন আমরা চতুর্থ ধাপে চলে এসেছি, এমন অবস্থায় কিছু পেশেন্ট আসছে বা কিছু রোগী আসছে যারা কোনো রকম উপসর্গ ছাড়াই আমাদের সামনে উপস্থিত হচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে ওইভাবে যে রোগীকে আলাদাভাবে শনাক্ত করা যায় সেটা সম্ভব হচ্ছে না। তারপরেও যে প্রথম দিকের যে লক্ষণগুলো বললাম, সেই লক্ষণগুলো যখন আমাদের সামনে আসে, উপস্থিত হয়, সেই ক্ষেত্রে আমরা নেই। আরেকটা জিনিস হচ্ছে, আমরা তাদেরকে তাদের ট্রাভেল হিস্ট্রিটা, আমি এখন ব্যক্তিগতভাবে তাদের যাতায়াতের হিস্ট্রিটা, তারা কোনো ঢাকার কোন জায়গা থেকে আসছে বা ঢাকার বাইরে কোনো শহর থেকে, যে শহরগুলোকে আমরা মোটামুটি চিহ্নিত করে ফেলেছি, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, এসব জায়গা থেকে আসছে কিনা, তাদের এখান থেকে যাতায়াতের কোনো তারা হিস্ট্রি দেন কিনা, ট্রাভেল হিস্ট্রি যেটাকে আমরা বলে থাকি, সেরকম থাকলে আমরা একটু সন্দেহ করি। এই কতগুলো জিনিসের ভিত্তিতে আমরা রোগীকে শনাক্ত করার চেষ্টা করছি। দ্বিতীয় যে প্রশ্নটি করলেন যে কিভাবে চিকিৎসা করব, আসলে বাংলাদেশ সরকার একটি চিকিৎসার রূপরেখা দিয়েছে আমাদের, তবে এটি WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার আদলে তৈরি করা একটা রূপরেখা, কিন্তু যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় করোনা ভাইরাসের সঠিক চিকিৎসা পদ্ধতি নিরূপণে এখন পর্যন্ত আমি বলবো সক্ষম হয়নি। সোজা কথায় বিভিন্ন জিনিসের কথা বলা হচ্ছে, আমরা বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে চেষ্টা করছি, তবে যদি এক কথায় বলি, যে ধরনের উপসর্গ হচ্ছে সে ধরনের চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। তবে বেশিরভাগ ক্ষেত্রে একটা ভালো জিনিস হচ্ছে, রোগীগুলো নিজে থেকেই ভালো হয়ে যাচ্ছে। হয়তো একটু অ্যান্টিহিস্টামিন, ফেক্সোফেনাডিন গ্রুপের ওষুধ দিয়ে রোগীটা ভালো হয়ে যাচ্ছে, একটু জ্বর আছে তাকে আমি একটু প্যারাসিটামল গ্রুপের ওষুধ দিচ্ছি, সে ভালো হয়ে যাচ্ছে। এই কতগুলা জিনিস। তবে সব সাথে সঙ্গে একটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি যত্ন নেওয়া, এবং দ্বিতীয়ত হচ্ছে যথেষ্ট পরিমাণে পুষ্টিকর খাদ্য খাওয়া। এইভাবেই মূলত আমরা রোগীগুলোর চিকিৎসা করছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ডক্টর সাফকাত। ডক্টর সাফকাতের কথা ধরেই আমি আবার ডক্টর ফিরোজ আহমেদ স্যারের কাছে আসতে চাই। যেহেতু ডক্টর ফিরোজ আহমেদ স্যার এখন নিজে আইসোলেশনে আছেন,
আপনি কখন বুঝলেন যে আপনি হয়তোবা করোনা পজিটিভ হয়ে যাচ্ছেন বা আপনি হয়তোবা অসুস্থ হয়ে যাচ্ছেন? আপনার কখন এই জিনিসটা মনে হলো বা আপনি মনে হওয়ার পরে কি করলেন? আসলে যেটা হলো আমি আমাদের কিট নিয়ে আমাদের খুব তোলপাড় চলছিল ঈদের আগে। ডক্টর জাফরুল্লাহ সাহেব এবং আমি ঈদের 2 দিন আগে একসাথে দীর্ঘ একটা মিটিংয়ে ছিলাম। পরের দিন উনি আমাকে ফোন দিলেন, দিয়ে বললেন যে আমার দ্রুত আমার স্যালাইভা নিয়ে যাও, আমার ব্লাড নিয়ে যাও তুমি ল্যাবে, আমি সম্ভবত অসুস্থ, আমার করোনা পজিটিভ মনে হচ্ছে। পরবর্তীতে আমি দ্রুত গাড়ি পাঠিয়ে দিলাম ড্রাইভারকে দিয়ে, গণস্বাস্থ্যেরই গাড়ি, যে ওনার স্যালাইভা আর ব্লাড নিয়ে এসো, আমি সাভার যাবো ওটা নিয়ে টেস্ট করাতে। তারপরে যাক ওখানে পাঠিয়ে দিলাম ডক্টর বিজনের কাছে যে আপনি ওটা টেস্ট করেন। ঈদের দিন সকাল থেকে হঠাৎ আমার বেশ ঘুষঘুষে জ্বর, গলাটা শুকনো, মানে খুবই শুকনো লাগছে গলাটা, আর মনে হচ্ছে কি গলার মধ্যে কে যেন কাটা ফুটাচ্ছে, এরকম ব্যথা লাগছে গলার ভিতরে। সাথে সাথে আমি আমার ওয়াইফকে বললাম যে দেখো আমিও পজিটিভ হয়ে গেছি। সে আমাকে বলছে কি বলো তুমি, তোমার তো জ্বর নাই। তা বলছে না, তুমি থার্মোমিটার নিয়ে আসো, আমার মনে হচ্ছে আমার জ্বর। তখন কিন্তু আমার মাত্র 99 এরকম একটু জ্বর দেখলাম আমি। আমি সাথে সাথে নিজে আইসোলেশনে চলে গেলাম ঘরের মধ্যে। আমি বললাম যে এই ঘরে তোমরা আর কেউ আসবা না, আমাকে দূর থেকে খাবার দাও। তো আমার ওয়াইফ বলছে যে দেখো তুমি এভাবে করলে তো হবে না, আমি আসা যাওয়া করি, বাচ্চারা তোমার কাছে আসবে না বা আম্মাও আসবে না, তুমি আলাদা থাকো। তো ওই আমার ওয়াইফ আসা যাওয়া করতে লাগলো, আমাকে খাবার দেয়, আমি বিছানায় আছি একদম ঘরে আলাদার মতো আমি থাকা শুরু করলাম। এই হালকা জ্বর করে পরের দিন, একদিন পরে অর্থাৎ 25 তারিখে বোধহয় ঈদ হলো, 26 তারিখে আমার 102 এর মতো জ্বর আসলো। তখন আমি আমার গণস্বাস্থ্য ল্যাবরেটরিতে গেলাম ঢাকাতে, যে ওখান থেকে স্যালাইভা দিলাম, দিয়ে আর হচ্ছে ব্লাড দিলাম, দিয়ে বললাম যে আমার দ্রুত টেস্ট করেন। ওখানে আমাদের কিছু কিট ছিল, সেখান থেকে আমি পজিটিভ দেখলাম যে স্যালাইভাতে আমি স্ট্রং পজিটিভ। এখন ওখানে সবাই, আমার ওয়াইফ বলছে তুমি স্যালাইভাতে পজিটিভ, কিন্তু আরটিপিসিআর করা হলো না, আরটিপিসিআর না করে আমার শান্তি লাগছে না। তখন আমি আমার ওয়াইফকে বললাম যে দেখো তোমারও তো দাও, তো তোমার স্যালাইভা দাও। ওর স্যালাইভা দিলাম, ওরটাও দেখা যাচ্ছে হালকা হালকা পজিটিভ মনে হচ্ছে। তখন আমি বললাম যে দেখো আমি আমার কাজিন আছে আনোয়ার খান মডার্নে, তারপরে আমার ডক্টর আনোয়ার হোসেন আমার স্যার ছিলেন, আইসিডিডিআরবি ডায়াগনস্টিক ল্যাবে একসাথে কাজ করেছি, উনি আমার বস ছিলেন। দুজনকে ফোন দিলাম, কোনো সিরিয়াল নাই। হ্যাঁ, তা আমার কেউ বলে 3 দিন লাগবে, কেউ বলে 5 দিন লাগবে। এখন আমি বিরক্ত হয়ে চিন্তা করলাম নোয়াখালীতে আমার ল্যাবে টেস্টিং চলছে, আর আমি একটা করোনা টেস্ট করাতে পারবো না, এখন এই পিসিআর করাতে পারবো না, এটা কোনো কথা? আমি আমার ওয়াইফকে বললাম যে তুমি আমার সাথে গাড়িতে উঠো। তা তুমি কি করবে? আমি, তুমি গাড়িতে উঠো, আমি এক্ষুনি একটানে নোয়াখালী যাবো। হ্যাঁ, তুমি গাড়ি চালাতে পারবো? আমি গাড়ি চালাতে পারবো, এ জ্বর টর এগুলি সমস্যা না। তারপর ওই অবস্থায় আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনই, আমি গাড়ি চালায় চলে গেলাম ইউনিভার্সিটিতে। ওখানে যেয়ে আমি আমার ছাত্রদেরকে বললাম যে তোমরা আমার নাকের স্যাম্পল আলাদা নাও, থ্রোট সোয়াব আলাদা নাও, এবং আমি স্যালাইভা দেবো। 3 জায়গা থেকে পিসিআর করো, এবং তোমার ভাবিরও করো। এবং 3 জায়গাতে আমরা পজিটিভ পেলাম। পরবর্তীতে আমি নিশ্চিত হয়ে গেলাম যে পজিটিভ। তখন ওখান থেকে আবার গাড়ি নিয়ে ড্রাইভ করে ঢাকা আসতে আসতে আমার মাকে বললাম যে তুমি বাচ্চা 2টা আর কাজের মেয়েকে নিয়ে বোনের বাসায় চলে যাও। আমার ড্রাইভার তো আরেকটা গাড়ি আছে, আমার ড্রাইভার ছিল না। আমি বললাম যে আম্মা তুমি কেমনে যাবা, তুমি একটা সিএনজি নিয়ে হলেও তুমি ওদেরকে বের হয়ে যাও, কারণ আমি বাসায় যাওয়া ছাড়া এখন কোথায় যাব। তো ওই অবস্থায় আমি, আমার ওয়াইফ আবার ফেরত এলাম, এসে আমরা সেই থেকে আইসোলেশনে, আর আমার বাচ্চা, মা এবং কাজ মানুষ তারা সব আমার বোনের বাসায় রয়ে গেছে। তো বিষয়টা হলো যে যেটা লাগে, যে ক্লিনিক্যাল সিমটমগুলোর কথা আমাদের ডাক্তার সাহেব বললেন, এই সব কিছুর সাথে মোটামুটিভাবে আমার মিল ছিল। অর্থাৎ আমি বুঝতে পারছিলাম আমার খুব মাথা ব্যথা হচ্ছে, গলার মধ্যে খুব ব্যথা করছিল, মানে মনে হচ্ছে কেউ সুচ ফোটাচ্ছে, এবং সেই সাথে সাথে হালকা হালকা কাশি শুরু হলো এবং জ্বর আসছিল, আর খুবই মানে তৃষ্ণা পাচ্ছিল, যে পানি খেতে পারলে ভালো লাগে এরকম। পরবর্তীতে যেটি হয়েছে, উনি যেটি বললেন, আমার এখনো পর্যন্ত আমি কিন্তু কোনো গন্ধ, আমি কোনো কিছু পাচ্ছি না। হ্যাঁ, টোটালি কোনো গন্ধ টন্ধ কোনো কিছু নাই আমার। এটা আমার সবচেয়ে বড় ইয়ে। আর এর মধ্যে তো আমি মাঝখানে একদিন আমার একটু হঠাৎ করে পালস অক্সিমিটারে দেখলাম যে আমার প্রায় 79-এ নেমে গেল, সাথে সাথে আমার ওয়াইফ আমাকে অক্সিজেন দিল। এই হচ্ছে আমার মোটামুটি ভাবে আমার এখন পর্যন্ত অভিজ্ঞতা। ধন্যবাদ স্যার আপনাকে। মাহমুদুর রহমান স্যার মনে হয় কিছু বলতে চাচ্ছিলেন এর সাথে।
যদি আপনি আপনার জিজ্ঞাসাটি বলবেন। মাহমুদুর রহমান স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ আমাদের তাসমিম হক। আমার প্রশ্নটা হলো ফিরোজ স্যারকে মূলত, যে স্যার জি হলো আপনার প্রথম যে ডায়াগনোসিস যেটা হলো আপনাদের উদ্ভাবিত কিট দিয়ে যেটা হয়েছে, যেটাতে আপনি জি পজিটিভ পেয়েছেন, পরবর্তীতে আরটিপিসিআরও করেছেন। এখন আমার জি প্রশ্ন এখানে যে এই দুটাতে কি আপনি কোনো ধরনের কোনো ডিফারেন্স খুঁজে পেয়েছেন কিনা? আহ, করতে পারলে ভালো হতো না। হ্যালো, হ্যাঁ, যেটা করতে পারছি না সেটা হলো যে কিছু পেশেন্টের স্যালাইভা নিয়ে আমাদের আর দেখতে পারলে স্যাম্পলিং করাটা নেজাল সোয়াব বা থ্রোট সোয়াব থেকে খুব করা যায়, তো যে কারণে আমি আমার নিজের স্যাম্পলে আমি স্যালাইভাতে করেছি, নেজাল সোয়াব করেছি, থ্রোট সোয়াব করেছি, 3 জায়গায় করেছি এবং ওই স্যালাইভা দিয়েই আমি আবার আমাদের কিটে টেস্ট করেছি। তো প্রথমেই আমি ঢাকাতে আমার স্যালাইভাতে যখন পেলাম পজিটিভ অ্যান্টিজেন, তখন আমি আবার পিসিআর করলাম। পিসিআর তো আরএনএ হয় আপনি জানেন, ওখানে আরএনএতেও স্যালাইভাতে পজিটিভ পেলাম, নেজাল সোয়াবেও পজিটিভ পেয়েছি এবং থ্রোট সোয়াবে পেয়েছি। ডিফারেন্সটা আসলে তেমন কিছু পাইনি। যে বিষয়টি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে যে যদি কারো খুবই প্রবলেম হয় নেজাল সোয়াব নিতে অথবা থ্রোট সোয়াব নিতে, সেক্ষেত্রে স্যালাইভা নিলেও আরটিপিসিআর এ পজিটিভ আসবে। এটা হচ্ছে আমার অভিজ্ঞতা, আমার নিজেকে দিই। কিন্তু একটাই স্যাম্পল করেছি, তো আমি আমার ওয়াইফ দুজনেরটাতেই একই ঘটনা ঘটেছে, অর্থাৎ তিনটা জায়গা থেকে আমি আলাদা আলাদা পিসিআর করেছি, 3টাই পজিটিভ পেয়েছি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যারকে। আমি এখন আবার ফিরে যাব ফিরোজ আহমেদ স্যারের কাছে। আমি আরেকটু জানতে চাই যে এখন পর্যন্ত আমরা কি কি রোগে আরটিপিসিআর ব্যবহার, র্যাপিড টেস্ট কিটটা ব্যবহার করেছি এবং এই র্যাপিড টেস্ট কিটটি কি? আমাদের অনেকেই জানতে চায় র্যাপিড টেস্ট কি। সবাই নামটা শুনছে কিন্তু হয়তো কেউ বুঝছে কেউ বুঝছে না। আরেকবার আপনি যদি এটা একটু বলে দেন সবাই। আপনাকে ধন্যবাদ। র্যাপিড টেস্ট আসলে 2 ধরনের হয়। হ্যাঁ, মানে কত ধরনের র্যাপিড টেস্ট করা যেতে পারে। বেসিক্যালি এখন কোভিড-19 টেস্টিং এর ক্ষেত্রে 2 ধরনের র্যাপিড টেস্ট পৃথিবীতে খুব বেশি ব্যবহৃত হচ্ছে। 2 ধরনেরও না, 3 ধরনের বলবো। পিসিআর এর একটা শর্ট ভার্সন আছে, ল্যাম্প টেস্ট বলে, যেটা 30 মিনিটে হচ্ছে, আর্জেন্টিনাতে প্রথম আবিষ্কার করে। পরে আমরা দেখলাম যে একই পদ্ধতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়েও ওনারা করার চেষ্টা করেছেন এবং সম্ভবত সফল হয়েছেন। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো যে এই 2টা র্যাপিড টেস্ট করতে গেলেই আমাদের যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে একটু বড় ধরনের ল্যাবরেটরি সেটিং লাগে পিসিআর এর ক্ষেত্রে। আমরা যে র্যাপিড টেস্টের কথাটি আবিষ্কার করেছি বা উদ্ভাবন করেছি বলেন, বা আমরা নতুন করে সেটা ডিজাইন করেছি, সেটি হচ্ছে র্যাপিড ডট ব্লট। এই টেকনিকটা হচ্ছে ফ্লো থ্রো টেকনিক। ফ্লো থ্রো টেকনিকটা এরকম যে আপনি আসলে আমরা বিভিন্ন কোম্পানি থেকে করোনা, এই যে কোভিড-19 অর্থাৎ SARS-CoV-2 এর অ্যান্টিজেন আছে অনেকগুলি, তাদের আপনার নিউক্লিও ক্যাপসিড আছে, তাদের স্পাইক 1 আছে, স্পাইক 2 আছে, রিসেপ্টর বাইন্ডিং ডোমেইন আছে। এই 4 ধরনের অ্যান্টিজেন আছে। এই অ্যান্টিজেনগুলোকে আমরা সংগ্রহ করেছি বিভিন্ন কোম্পানি থেকে। সংগ্রহ করে সেগুলাকে আমরা নাইট্রোসেলুলোজ মেমব্রেন, এক ধরনের মেমব্রেন পাওয়া যায়, সেই মেমব্রেনের উপরে আমরা প্রথমে কোট করেছি। কোট করার পরে সেই মেমব্রেনের উপরে আপনার রোগীর রক্ত অথবা আমরা এই যে বলছি স্যালাইভা, লালা, যে কোনো একটা জিনিস ওর উপরে প্রথমে আমরা দিয়ে দিই। তারপরে আমরা সেটার উপরে আমরা একটা কনজুগেট আছে, গোল্ড কনজুগেট, সেটা দিয়ে দিলে সুন্দর মতো ডট আসে। এখন এখানে 2টা ডট দেয়া আছে, একটা হলো কন্ট্রোল আর একটা হলো টেস্ট। কন্ট্রোলটা আসতেই হবে, অর্থাৎ আপনার ওটা আপনাকে ভ্যালিডেট করবে যে টেস্ট ঠিক আছে। আর যদি টেস্ট লাইনের টেস্ট যে জায়গাটায় ওখানে যদি পজিটিভ আসে, ডট আসে, রেড ডট, তাহলে আমরা ধরবো এই পেশেন্টটা পজিটিভ না হলে নেগেটিভ। আমরা 2টা জিনিস করেছি, একটা হলো অ্যান্টিজেন, একটা হলো অ্যান্টিবডি। এখন বিষয়টি হলো যে র্যাপিড ডট ব্লট বললাম, আরেকটি হলো ল্যাটারাল ফ্লো টেকনিক। সেই ল্যাটারাল ফ্লো টেকনিকে চাইনিজরা করেছে, ইউকেতে করেছে। ওইখানে যেটা হয় সেটা হচ্ছে যে একটা ক্যাসেট দিয়ে দেয়া হয়, সেখানে আমরা তো বলছি ফ্লো থ্রো, অর্থাৎ উপর থেকে নিচের দিকে চলে যাচ্ছে। আর এইটা হচ্ছে ল্যাটারাল ফ্লো, হচ্ছে
আপনি এক জায়গায় ব্লাড বা সিরাম দিয়ে দিবেন, সেটা সাইড দিয়ে ওইটা চলতে থাকবে, চলতে 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 প্রথমে একটা টেস্ট লাইন আছে, তারপর একটা কন্ট্রোল লাইন আছে। টেস্ট লাইনেও যদি পজিটিভ হয়, কন্ট্রোল লাইনেও যদি পজিটিভ হয়, তখন সেখানে আমরা বলবো যে সেটা পজিটিভ। এখন এই দুই ধরনের টেকনিক কোথায় কোথায় ব্যবহার করা হয় আপনি যেটি বলেছেন, র্যাপিড টেস্ট কিন্তু আমরা আগেই বলেছি যে এটা নতুন কিছু না। র্যাপিড টেস্টগুলো করা হয় যেটা হলো পুওর সেটিং, যেখানে একেবারে ভেরি রিমোট এরিয়াতে, অর্থাৎ আমাদের যেমন এখন ইউনিয়ন পরিষদগুলোতে কমিউনিটি ক্লিনিক আছে, যেখানে আমাদের এলাইজা রিডার নেই, যেখানে পিসিআর মেশিন নেই, কিচ্ছু নেই, শুধুমাত্র একটা পিপেট থাকলেই হবে, অথবা ড্রপার দিয়ে ব্লাড বা সিরাম কোনোভাবে, আমরা সিরামটা তৈরি করতে গেলে আমরা কি করব, একটা ছোট্ট সেন্ট্রিফিউজের মধ্যে ব্লাডটাকে স্পিন করাতে হয়, করলে সেই সিরামটা নিয়ে অথবা হোল ব্লাড নিয়ে আমরা এই ফ্লো থ্রো টেকনিকে বলি বা ল্যাটারাল ফ্লোতে বলি, এটা দিব। এখন এগুলি কি কি করা হয়েছে দেখেন, আমাদের যে আমরা প্রচুর ব্লাড দেই মানুষকে অপারেশনের সময়, তার আগে বলে যে ক্রস ম্যাচিং করে নেন আর কিছু টেস্ট করেন। সেই টেস্টগুলোর মধ্যে ভেরি কমন, যেটা আমরা অলরেডি এটা সারা পৃথিবীতে আছে, আমরাও বাংলাদেশে তৈরি করার চেষ্টা করছি, যার মধ্যে হেপাটাইটিস সি, হেপাটাইটিস বি, তারপরে সিফিলিস, হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই, এই 5টা জিনিস আমাদের টেস্ট করতে হয়, করে দেখতে হয় যে এগুলি নেগেটিভ আছে, তখন সেই ব্লাডটি অন্যজনকে দেয়া যাবে, না হলে দেয়া যাবে না। হ্যাঁ, তো সেইগুলো আমরা খেয়াল করি, অর্থাৎ আমরা দেখি যে সিফিলিস নাই, হেপাটাইটিস বি নাই, হেপাটাইটিস নাই, HIV নাই, এইগুলা যখন না থাকে তখন আমরা বলি যে ঠিক আছে, এই ব্লাডটা আমরা ট্রান্সফিউজ করতে পারবো, আরেকজনকে দিতে পারবো। তারপরে দেখেন এখন নতুন করে কি হয়েছে, টর্চ প্যানেল আসছে। হ্যাঁ, টর্চ প্যানেল দিয়ে আমরা কি দেখি, টক্সোপ্লাজমা গন্ডি দেখি, সাইটোমেগালো ভাইরাস দেখি, হারপেস সিমপ্লেক্স ভাইরাস দেখি, রুবেলা ভাইরাস দেখি, যেটা প্রেগনেন্ট উইমেনদের প্রচুর করা হয়ে থাকে আজকাল, যে কোনো একটা বেবি হওয়ার আগে ওই মাটা যদি তার ফার্স্ট ট্রাইমেস্টারে যদি রুবেলা ইনফেক্টেড হয়, তাহলে ওই বাচ্চাটা হয়তো বিকলাঙ্গ বাচ্চা হতে পারে, সাইকোলজিক্যাল প্রবলেম থাকতে পারে, তখন কি করা হয়, এখানে এক্সট্রাকশন করে ফেলা হয়, সেই ধরনের কেসগুলো করে। এই ধরনের অনেক ধরনের র্যাপিড টেস্ট আজকাল ব্যবহার করে। প্রেগনেন্সি টেস্টের কথা তো আমরা জানি, হ্যাঁ, সেটা স্ট্রিপ টেস্ট, সিম্পলি স্ট্রিপ টেস্ট। তো এরকম আমরা আজকাল কি করি, বাসায় অনেক ডায়াবেটিক পেশেন্ট, তারা কি করে, সুগার লেভেলটা দেখে, সুগার লেভেল দেখার জন্য এখন স্ট্রিপ টেস্ট ব্যবহার করে। এই সব কিছুকেই আমরা বলি আসলে র্যাপিড টেস্ট। এই র্যাপিড টেস্ট মানে হচ্ছে যেখানে আমার একেবারে রিসোর্স পুয়ার সেটিংয়ে আমরা ব্যবহার করতে পারবো। এখন সায়েন্টিস্টরা কি করছে, কিছু সায়েন্টিস্ট আছে যারা অনেক হেভি টেকনিক ইউজ করে, অটোমেটেড মেশিন ইউজ করছে, পিসিআর মেশিন ইউজ করছে। আমাদের মতো কিছু মানুষ আছে, আমাদের শুধু টার্গেট একটাই, সেটা হচ্ছে আমরা গরিব মানুষের এবং যাদের সত্যিকার অর্থে চিকিৎসা সেবা পাওয়ার সুযোগটা খুব কম, তাদের জন্য আমরা টেস্ট বের করব। আমি বা আমাদের টিমের আমরা যারা কাজ করি, ডক্টর বিজন কুমার শীল, ডক্টর নিহাদ আদনান, ডক্টর রাইত জমির উদ্দিন এবং আমরা গত 10 বছর ধরে একসাথে অনেকগুলো কাজ করেছি। এরকম এই যে র্যাপিড টেস্টগুলো আমরা চেষ্টা করেছি তৈরি করার বাংলাদেশে, এবং মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ে এটুআই আছে, তারা আমাদেরকে ফান্ড দিয়েছে। আমরা অলরেডি হেপাটাইটিস, এই যে বলছি টর্চ প্যানেল বলছি, এগুলো আছে পৃথিবীতে, অলরেডি আছে, কিন্তু আমরা এগুলো হয়তো ডিজাইন একটু চেঞ্জ করেছি, আমাদের মতো করে কাস্টমাইজ করে নিয়েছি। বাংলাদেশের পেশেন্টদের মধ্যে আমরা ক্লিনিক্যাল ট্রায়াল করব, কারণ এক দেশের থেকে আরেক দেশের মানুষের, আপনারা জানেন যে তাদের অনেক ভিন্নতা হতে পারে। হ্যাঁ, কারণ আমাদের নিউট্রিশনাল স্ট্যাটাস আলাদা হয়, হ্যাঁ, আমাদের লাইভলিহুড আলাদা, আমাদের এনভায়রনমেন্ট আলাদা। সুতরাং এই দেশের মানুষের মতো করে কাস্টমাইজ করে আমরা নানা ধরনের টেস্ট তৈরি করার চেষ্টা করেছি। তো যখন কোভিড-19 চায়নাতে এসেছে, তখনই আমাদের মাথায় প্ল্যান এসছে যে আমাদের এটিকে ঠেকাতে হবে। এবং আমরা বলি আজকে সরকার বুঝতে পারছে না। আজকে খুব দুঃখ লেগেছে যে সাচিপের সাধারণ সম্পাদক হঠাৎ করে উনি বলে বসলেন যে 7 দিনে মাত্র 2% পেশেন্টের অ্যান্টিবডি পজিটিভ হয়, সুতরাং আমরা এটি করে কি করব। বিষয়টি তো সেটি না। বিষয়টি হলো যে একজন ডাক্তার যদি জানতে পারবে, একজন রোগী যদি জানতে পারে যে আমার অলরেডি অ্যান্টিবডি এসে গেছে এবং আমি প্রোটেকশন জোনে চলে গেছি, আমি প্রোটেকশন হচ্ছে, তাহলে ডাক্তার সাহেবরা কিন্তু রোগী দেখবেন। এখন ক্লিনিকে রোগী ভর্তি করা যাচ্ছে না, সরকারি হাসপাতালে রোগী ভর্তি করা যাচ্ছে না। যে প্রথমে আমার যে বারডেমের ডাক্তার সাহেব যিনি বললেন, অত্যন্ত ভালো বলেছেন, যে ওনারা বা আমি, আমার নিজের স্ত্রী একজন চিকিৎসক গাইনোকোলজিস্ট, আমার শ্যালক সে অর্থোপেডিক্সের কনসালটেন্ট নিটোরের, আমার শ্যালকের ওয়াইফ সে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অলরেডি এমডি করা কনসালটেন্ট।
তাদের ক্ষেত্রে তারা কি করছে, তাদেরকে একটা কথা আমি সবসময় বলছি যে আপনারা ধরেই নেবেন যে যে রোগীটি আসছে এই রোগীটি করোনা পজিটিভ। তাছাড়া আমি কে অ্যাসিমটোমেটিক নাম তো কিছুই বুঝতে পারবো না, আমরা কোনো টেস্ট করতে পারছি না। এবং শুধু আমি বলছি আমাদের টেস্ট নেওয়ার দরকার নেই, তো সরকারকে অবশ্যই এই র্যাপিড টেস্ট এবং সেরোলজিক্যাল টেস্ট আনতে হবে। কারণ হলো যে যেমন অ্যান্টিজেন টেস্ট আমরা করেছি, অ্যান্টিবডি করেছি, আমরা তো কাভার দেওয়ার চেষ্টা করছি। আমি আমার স্যালাইভাতে পজিটিভ পেয়েছি, আরটিপিসিআরে আমি আমার স্যালাইভাতে পজিটিভ পেয়েছি, আমার র্যাপিড ডট ব্লটে পত্র টেকনিকে। সুতরাং আমরা কি করেছি, আমরা অ্যান্টিজেন টেস্টও করেছি স্যালাইভা দিয়ে, লালা দিয়ে, সাথে আমরা অ্যান্টিবডি করেছি। যে স্যালাইভা দিয়ে আমরা কাভার করার চেষ্টা করছি, সাথে সাথে অ্যান্টিবডিও দেখার চেষ্টা করছি। অর্থাৎ আমরা প্রথম থেকেই চিন্তা করেছি যে আমরা যেন কোনো পেশেন্টকে চেষ্টা করবো 100% কনফার্ম করার যে পেশেন্টটা কোন স্টেজে আসছে। আইদার দ্য পেশেন্ট হ্যাজ অলরেডি অ্যান্টিবডি প্রোফাইল or that is the patient has got already immune passport, অথবা পেশেন্ট ইজ অলরেডি ক্যারিং ভাইরাস। তাহলে দুইটা জিনিসকে আমরা দেখার চেষ্টা করেছি। আমার মনে হয় আমি ইতিমধ্যে আপনাকে ব্যাখ্যা করতে পেরেছি যে র্যাপিড টেস্টটা কি জিনিস, এবং আমরা অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি দুটোই করেছি, যে কারণে যে কোনো পেশেন্ট যেন আমাদের মিস না যায়। ধন্যবাদ স্যার আপনার খুব সুন্দর একটা সুস্পষ্ট বক্তব্যের জন্য। আমি আশা করি যাদের মনে এই র্যাপিড টেস্ট কিট কি এটা নিয়ে একটা প্রশ্ন ছিল তারা তাদের প্রশ্নের উত্তর পেয়েছে। এবার আমি আসতে চাই মাহমুদুর রহমানের কাছে। ওনার কাছে এবার জানতে চাইবো আমি যে আমরা সবসময় দুটো শব্দ শুনি বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে, যে স্পেসিফিসিটি এবং সেনসিটিভিটি, উনি যদি একটু বলতেন এই শব্দ দুটো কি এবং কখন এগুলো এই শব্দ দুটো ব্যবহার করা হয়ে থাকে। ধন্যবাদ তাসলিমা হক। সেনসিটিভ আর স্পেসিফিসিটি এটা হলো আপনার শুধু যে আপনার মেডিকেল ডায়াগনোসিস বা অন্য কিছু ইউজ হয় তা না, অন্য ক্ষেত্রেও এটা ব্যবহার হয়। সেনসিটিভিটা মানে হলো যে অ্যাকচুয়ালি যতজন একটা কিট, যেমন আমি যদি বলি যে পিসিআর টেস্টের মাধ্যমে আমি 100 জনকে টেস্ট করলাম, 100 টেস্টে আমাকে দেখালো যে হলো যে 90 জন পজিটিভ, লেটস সে। এই 90 জন পজিটিভের মধ্যে আসলে কতজন পজিটিভ, নাকি এখানে কোনো ইরোর আছে যে ইরোরের মাধ্যমে যে আসলে নেগেটিভ তাকেও পজিটিভ দেখানো হচ্ছে কিনা, এই যে অ্যাকচুয়াল পজিটিভ বলা হয় সেনসিটিভিটি। এটা সেনসিটিভিটি কিরকম। আর স্পেসিফিসিটিটা হলো যে অ্যাকচুয়াল নেগেটিভ রেট, যে যাদেরকে আমি ডিটেক্ট করতে পারছি না, সেটা আরটিপিসিআর হোক বা হলো আপনার র্যাপিড ডট ব্লট কিটে হোক, যেখানে নেগেটিভ দেখাচ্ছে তার মধ্যে আসলে কতজন নেগেটিভ। এই দুটো খুবই ইম্পর্টেন্ট যে কোনো ধরনের ডায়াগনোসিসের ক্ষেত্রে, যে আমার হলো ফলস পজিটিভ এবং ফলস নেগেটিভ রেটটা যত কমে আসবে আমার হলো সেই প্রসেসটা, ডায়াগনোসিস কিটটা বলি বা সেই টেকনিকটা বলি, সেই টেকনিকটা তত বেশি গ্রহণযোগ্য হবে মানুষের কাছে। ধন্যবাদ। ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। আমি আবার ফিরোজ আহমেদ স্যারের কাছে ফিরে যাব, এই দুটি শব্দ নিয়ে ফিরে যাব, যে সেনসিটিভিটি এবং স্পেসিফিসিটি। স্যার আপনাদের উদ্ভাবিত কিটের অনেক সময় শোনা যায় এটা সেনসিটিভিটি স্পেসিফিসিটি কি, তো এটা নিয়ে আপনি যদি আরেকবার একটু আমাদেরকে বলতেন যে অনেকে বলে এটা স্পেসিফিসিটি কি, এটা সেনসিটিভিটি কি। এটা আসলে আপনাকে অলরেডি আপনি সেনসিটিভিটি স্পেসিফিসিটি সম্পর্কে মাহমুদ সাহেবের কাছে জেনেছেন। আমি আমাদের কিটেরও বিষয়টা নিয়েও আপনাদেরকে আমি বলে দিচ্ছি, তাহলে ক্লিয়ার হবে। সেটা হলো সেনসিটিভিটি হচ্ছে পজিটিভ পেশেন্ট নিয়ে কারবার, স্পেসিফিসিটি হলো নেগেটিভ পেশেন্ট নিয়ে কারবার। আমরা কি করেছি, প্রথমে আমরা তো বাংলাদেশে আমাদের প্রথমে পারমিশন দিচ্ছে না সরকার, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, যে আপনার ফ্যাক্টরি দেখবো। আচ্ছা আসেন আপনি ফ্যাক্টরি দেখেন। ফ্যাক্টরি দেখার পরে যখন ফ্যাক্টরি দেখে ওনারা বললেন যে ঠিক আছে আপনার এটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট হিসেবে অনুমতি দেওয়া হলো, তখন তো আমার লাগবে কি, আমার পজিটিভ আর নেগেটিভ স্যাম্পল লাগবে। আমরা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বলছি, ওই ডিজি হেলথে একটা অ্যাপ্লিকেশন করলাম যে আমাদের কিছু রোগীর রক্ত লাগবে, পজিটিভ রোগীর এবং নেগেটিভ রোগীর, আপনারা আমাদের পারমিশন দেন। ওনারা আমাদেরকে পারমিশন দিলেন। আমরা কি করলাম, 25 জন পিসিআর পজিটিভ রোগীর, অর্থাৎ আমরা পিসিআর পজিটিভ মানে কি, আমরা পিসিআর এর কিন্তু আলাদা সেনসিটিভিটি স্পেসিফিসিটি আছে, সেটা বাদ দিলাম। যেটা পিসিআর এ পজিটিভ হয়েছে, অর্থাৎ আমরা কনফার্ম জানি যে এটা হচ্ছে কোভিড পজিটিভ পেশেন্ট, এই 25 জন পজিটিভ পেশেন্টকে আমরা নিয়ে গেলাম, নিয়ে আমাদের ওখানে দিয়ে টেস্ট করলাম। টেস্ট করার পরে আমরা পেলাম যে এর মধ্যে থেকে আমার হচ্ছে
কত হলো জানি, আমি একটু হিসাব করে বলি। আমরা 23 জনের পজিটিভ পেলাম 25 জনের মধ্যে, অর্থাৎ আমরা যদি এটাকে 100-তে 4 দিয়ে গুণ করি তাহলে 25-কে 4 দিয়ে গুণ করলে হবে 4-25-এ 100 আর 4-23-এ হবে হচ্ছে 92। এইটা আমরা বললাম এই সেন্সিটিভিটির নাম হচ্ছে 92% হচ্ছে আমাদের সেন্সিটিভিটি। অর্থাৎ আমরা ধরে নিয়েছি যে 100টা পজিটিভ পেশেন্টকে নিয়েছি যারা কোভিড-19 পজিটিভ, তার মধ্যে আমার কিট শুধু অ্যান্টিবডি দেখে আমার কিট দেখতে পারলো যে 92 জন পজিটিভ। অর্থাৎ যাদের পিসিআর এর সাথে আমার পিসিআর এর থেকে আমার পিসিআর কে গোল্ড স্ট্যান্ডার্ড আমি ধরে নিলাম যে যাদের পিসিআর পজিটিভ হয়েছিল সেই পজিটিভের মধ্যে থেকে 92% আমার অ্যান্টিবডি পজিটিভ পেলাম। এরপরে আসেন আপনি অ্যান্টিজেনে। তখন আমরা ব্লাড থেকে অ্যান্টিজেন করতাম। ব্লাড থেকে আমরা পেলাম ঠিক এইভাবে এই পেশেন্টদেরই অ্যান্টিজেন আছে কিনা দেখার জন্য, অর্থাৎ ভাইরাল পার্টিকেলের ওই যে বললাম আমরা ভাইরাসের যে সমস্ত জিনিসগুলি আমরা দেখতে চাই তার মধ্যে ভাইরাসের এনভেলপ আছে, ভাইরাসের নিউক্লিও ক্যাপসিড আছে, ভাইরাসের স্পাইক প্রোটিন আছে 1-2 আর রিসেপ্টর বাইন্ডিং ডোমেইন আছে। এগুলো সব দেখার জন্য আমরা একটা সিস্টেম বের করেছি ওই নাইট্রোসেলুলার মেমব্রেনে। সেখানে আমরা ব্লাডটা দিয়ে দেখলাম, সেখানে আমাদের পজিটিভ এসেছিল 68%। অর্থাৎ এই দুটোই হচ্ছে সেন্সিটিভিটি। এখন আসেন আপনি স্পেসিফিসিটিতে। আমরা করোনা পজিটিভ নয় এইরকম স্যাম্পল নিয়েছিলাম 125 জনের যাদের করোনা হয়নি। সেই 125 জনের মধ্যে আমরা যেগুলো নেগেটিভ পেয়েছি সেখান থেকে আমরা দেখতে পেয়েছি যে আমাদের 100 জনের যদি নেগেটিভ মানুষ নিতাম তাদের মধ্যে থেকে আমাদের 97% 97 জন নেগেটিভ বলতো। অর্থাৎ 100 জন আসলে নেগেটিভ ছিল, আমি পেলাম কতজন? 97 জন। মানে 3 জন আমার এসেছে ফলস পজিটিভ, তারা আসলে নেগেটিভ কিন্তু পজিটিভ এসেছে। এটার নাম হচ্ছে স্পেসিফিসিটি। তো আমার কিটে আমরা যেটা পেয়েছি সেটা হলো ওভারঅল অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি যখন মিলিয়েছি, এখন তো স্যালাইভা করে অনেক বেশি পাচ্ছি, স্যালাইভাতে পিসিআর এর সাথে অনেক বেশি মিলছে। এটা আমাদের এই যেটা আমাদের আগে ছিল 68% সেটা এখন হয়ে গেছে স্যালাইভা আসার পরে 88%। আর আমাদের অ্যান্টিবডিটা 92%ই আছে। এখন আমরা অনেক পেশেন্ট করেছি, প্রচুর পেশেন্ট পেয়েছি এর মধ্যে। আগের 25টা না, এখন আমরা প্রায় 200-র উপরে করে ফেলেছি অ্যান্টিজেন অ্যান্টিবডি। তাহলে আমরা 92% পেলাম আর 88% অ্যান্টিজেন পজিটিভ পেয়েছি স্যালে লালা থেকে। আর স্পেসিফিসিটি আমাদের টোটাল এসেছে 98%, দুইটা মিলিয়ে। সুতরাং আমরা বলছি এখন আমাদের রেজাল্টটা হলো এটা আমাদের ব্যক্তিগত আমাদের ল্যাবে আমরা করেছি, কিন্তু বিএসএমএমইউ কাজটি করছে সরকারের পক্ষ থেকে এবং আমরা ব্লাইন্ডেড আছি, আমরা জানি না যে তারা কি করছে। তারা যখন রেজাল্ট সরকারকে দিবে তখন সরকার আমাদেরকে পারমিশন দিবে না দিবে সেটা দেখবে। তো বিষয়টি হলো যে আগেই বলে রাখি পিসিআর এর কিন্তু সেন্সিটিভিটি হচ্ছে মাত্র 70%, 70% গ্লোবালি সারা পৃথিবীতে। আমাদেরটা আরো কম হবে, কারণ আমরা যে মেশিনগুলো ইউজ করি, অর্থাৎ আমার ল্যাবের যে মেশিনটি, এই মেশিনটি হচ্ছে রিসার্চ পারপাস অনলি, ডায়াগনস্টিক গ্রেডের না। কিন্তু এখন আর্জেন্ট কাজ করার জন্য সরকার আমাকে অনুমতি দিয়েছে, আমি ব্যবহার করছি। এবং এই যে দুর্নীতি হয়েছে আমরা বলছি মেশিন কেনা, মাস্ক কেনা, এটা সেটা, যে পিসিআর মেশিনগুলো এই কোম্পানিগুলোর মাধ্যমে এসেছে এখন মানুষের কাছে, এগুলো একটাও ডায়াগনস্টিক গ্রেডের মেশিন না, এগুলো সবই রিসার্চ ল্যাবের জন্য ব্যবহার করার জন্য। অর্থাৎ আমি গবেষণা করি, আমার ল্যাবের গবেষণার মেশিন আর ডায়াগনস্টিকের মেশিন দুটা সবসময় আলাদা হয়। আইভিডি মেশিন বলে এগুলোকে, ইনভিট্রো ডায়াগনস্টিক ইউজের জন্য কিট এবং মেশিন আলাদা পাওয়া যায়। বাংলাদেশে মাত্র এই যে গণস্বাস্থ্যে আমরা কিনেছি, কালকে মেশিনটা হাতে পেয়েছি, আইভিডি গ্রেডের মেশিন মায়ারার থেকে কিনেছি। এবং আমার ধারণা আর যাদের মেশিন আছে তাদের কোনো মেশিনই আইভিডি গ্রেডের না। তাহলে গ্লোবালি যখন সেন্সিটিভিটি আমরা বলছি 70% শতকরা, অর্থাৎ 100টা সত্যিকারের পেশেন্ট ছিল কিন্তু পিসিআর ধরতে পেরেছে মাত্র 70টা। আমরা সেই জায়গা থেকে দাবি করছি আমাদের অ্যান্টিবডি টেস্টিং এবং অ্যান্টিজেন টেস্টিং মিলিয়ে আমরা দুটো যখন কিউমুলেটিভ করব আমরা অবশ্যই 93% বা 92% আমরা পাবো। অর্থাৎ পিসিআর এর থেকে আমরা আরো প্রায় 22% বেশি দেখতে পারবো। কিন্তু এই কথাটি আমাদের নীতি নির্ধারকের বোঝানো যায়নি, আমরা বোঝাতে পারিনি।
নিশ্চয়ই আপনারা আমার কথাটি বুঝতে পেরেছেন। জি, ধন্যবাদ স্যার আপনাকে আপনার সুন্দর বক্তব্যের জন্য। মোহাম্মদ মাহমুদুর রহমান মনে হয় পিসিআর নিয়ে আমাদের সাথে আরো কিছু অ্যাড করতে চায়। মোহাম্মদ মাহমুদুর রহমান যদি অ্যাড করতেন আপনার বক্তব্য তাহলে। ধন্যবাদ। আমি আসলে যেটা হলো স্যারের সাথে একমত কিছু ব্যাপারে, যে এক নাম্বার হলো যে আমাদের অধিকাংশ যে আরটিপিসিআর গুলো আছে সেগুলো রিসার্চ পারপোজ, কিন্তু ডায়াগনস্টিক গ্রেড না, এটা এক নাম্বার। দুই নাম্বার কিন্তু আমাদের আরটিপিসিআর এক্সপার্টিস কিন্তু কম আছে, স্পেশালি আরটিপিসিআর এর জন্য স্যাম্পল কালেকশন, সেটার রিয়াজেন্ট প্রিপারেশন এবং সেই মেশিন রান করা এবং সেটার ইন্টারপ্রিটেশন করা, এই যে চারটা জিনিস, এই চারটা জিনিস এক্সপার্টিস কম আছে, যার ফলে কিন্তু আমরা কিন্তু বলতে পারবো না যে, বা সাইন্টিফিক্যালি যদি বলেন তাহলে আমি কিন্তু বলতে পারবো না যে পিসিআর গুলো হচ্ছে আসলে যাদেরকে দিয়ে করানো হচ্ছে, আমি তো কাউকে খাটো করছি না, কিন্তু যেহেতু আমার কম আছে, সুতরাং সেখানে স্পেসিফিসিটি বা সেন্সিটিভিটি কতটুকু সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যেতে পারে। আমি বলছি না যে থাকবে, তা না, হয়তো থাকতে পারে। তো এই ব্যাপারটাও কিন্তু আমাদের মাথায় নেওয়া উচিত। সেই দিক থেকে কিন্তু এই র্যাপিড ডট ব্লড কিটটা কিন্তু একটা অ্যাডভান্টেজ দিতে পারে আমাদের। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের দুজনকে। আমি আবার ফিরোজ আহমেদ স্যারের কাছে ফিরে যাব। স্যার, কি চিন্তা থেকে করোনা রোগী শনাক্তকরণের কাজে র্যাপিড টেস্ট কিটটি আপনার উদ্ভাবনের কথা মাথায় আসে এবং কি কি প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি এই কিটটি উদ্ভাবন করেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আমরা তো ডায়াগনস্টিক নিয়ে কাজ করি, ডায়াগনস্টিক নিয়ে যারা কাজ করি, বিশেষ করে ডক্টর বিজন কুমার শীল আমাদের জন্য একটা বড় ধরনের অ্যাসেট। কারণ হলো যে SARS-CoV-1 যখন হয়েছিল 2003 সালে, ওনার অভিজ্ঞতা ছিল, উনি সিঙ্গাপুরে এই র্যাপিড ডট ব্লড তৈরি করেছিলেন, যে টিমটা তৈরি করেছিল সেই টিমের উনি একজন সদস্য, ওনার নামে প্যাটেন্ট আছে এবং উনি এই কাজটি করেছিলেন। তো আমরা ডক্টর বিজনশীল, আমরা একটা টিম, আমাদের ডক্টর নিহাদ আদনান এবং রায়েত জমিরুদ্দিন, সাথে আমাদের কোঅর্ডিনেটর আছে আইসিডিডিআরবির এক ছোট ভাই আহসানুল হক। আমরা দীর্ঘদিন ধরে নানা ধরনের কাজ করে আসছি সরকারের সাথে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের তখন ছিল এই অ্যাক্সেস টু ইনফরমেশন A2I এর সাথে। তো ওই কাজ করার সময়ে ডক্টর বিজন আমাকে বললেন যে দেখো, এই উহানে তখন মাত্র শুরু হয়েছে কোভিড-19, তখন এই কোভিড-19 নামটাও হয়নি। তো উনি আমার বললেন, তুমি কি খেয়াল করেছো যে উহানে হঠাৎ করেই একটা নতুন ভাইরাস এসছে যেটা নিউমোনিয়া হচ্ছে এবং অনেক মানুষ মারা যাচ্ছে? হ্যাঁ, আমি তো দেখলাম। আমি তখন নোয়াখালী। বললো তুমি ঢাকা আসো, আমি সিঙ্গাপুর থেকে আমি আসছি, আমি কিছু এলাজা কিট পেয়েছি, আমি নিয়ে আসি। তো আপনারা জানেন যে সিঙ্গাপুরে আসলে মিক্সড কালচার একটা সোসাইটি। আমি দীর্ঘদিন গেছি, ওখানে দেখছি ওখানে প্রচুর পরিমাণে চাইনিজ আছে এবং চায়নার সাথে সিঙ্গাপুরের রিলেশনটা মানে খুবই, প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। তো ডক্টর বিজন ওখান থেকে আমাদের এই আইডিয়াটা নিয়ে আসলেন এবং কিছু এলাইজা কিট নিয়ে আসলেন, যেখানে পজিটিভ কন্ট্রোল ছিল, নেগেটিভ কন্ট্রোল ছিল। আমরা সেগুলাকে ব্যবহার করে আমরা বললাম যে তাহলে এটা কাজ করি, আমাদের তো বাংলাদেশকে বাঁচাতে হবে। আসলে মূল উদ্দেশ্যটা ছিল, যেটা এখন খুব কষ্ট লাগে ভাবলে, যে আমরা সত্যিকার অর্থে এত বেশি নিগৃহীত এই দেশে, যে মাঝে মাঝে মনে হয় এই দেশের জন্য আসলে কোনো কিছু করা উচিত না। আমি তো বরং আমার যে কাজগুলো করি, আমার ইউনিভার্সিটিতে আমার মাইক্রোবায়োলজি নিয়ে আমার নিজস্ব কিছু গবেষণা আছে, অনেক দূর এগিয়ে গেছে, সেসব কাজ থমকে গেছে। এর মধ্যে আমরা চেষ্টা করলাম যে ঠিক আছে, এটা করা যায় কিনা। তখন ডক্টর বিজন বললেন যে হ্যাঁ, এটা করা সম্ভব, আমরা পারবো। উনি আসলেন, আমরা একটা ডিজাইন করে ফেললাম, করে শুরুতেই আমরা বুঝলাম পজিটিভ কন্ট্রোল দিয়ে যে না, সম্ভব কাজটা করা। তখন আমাদের ফান্ডিং করবে কে? A2I এর যে সমস্যাটা আছে সেটা হলো যে ওনারা এই ধরনের বিগ ফান্ডিং এবং এই ধরনের র্যাপিডলি আসলে রেসপন্স করার মতো অবস্থা ওনাদের নাই। এর মধ্যে ডক্টর জাফরুল্লাহ সাহেব আমার যে পরিচিত ছিল, নিহাদ আদনানের সূত্র ধরে আমরা ওনার সাথে দেখা করলাম এবং আমি নিহাদ ওখানে যে বললো যে উনি ফিরোজ ভাই, উনি আমাদের বড় ভাই, আমরা ওনার নেতৃত্বে নানা ধরনের গবেষণা করি। আমরা আসলে অনেকগুলো কাজ একসাথে প্ল্যান করে করছি অনেক দিন ধরে এই টিমটা। আরো কয়েকজন আছে আমাদের টিমে, আমরা প্রায় 15-16 জন মানুষ একটা ছোট্ট একটা টিম চালাই সারা বাংলাদেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে। আমরা
শিক্ষক আমরা কাজ করি একসাথে। তো ওই টিমের মধ্যে থেকে আমরা এই কজন মিলে 4 জন এবং আহসানুল হক সোহাগ সবাই মিলে আমরা জাফরুল্লাহ সাহেবের সাথে দেখা করতে গেলাম। উদ্দেশ্যটা হলো এই যে আসলে যে পরিমাণ ফান্ডিং লাগবে, আমরা হলাম শিক্ষক মানুষ, কোথায় টাকা পাবো? এটুআই তো টাকা দিবে না, কিন্তু আমাদের তো আসলে কিছু একটা করতে হবে। এবং করোনা থেকে বাঁচতে গেলে পিসিআর দিয়ে আসলে জাতিকে বাঁচানো সম্ভব না। তখন আমরা ওনার কাছে গেলে এবং মনে খুব ভালো লাগলো যে উনি প্রথম দিনে আমাদের বললেন তোমরা পারবা? আমরা জি স্যার পারবো। আচ্ছা ঠিক আছে, তোমরা যদি পারো তাহলে চলো সাভারে যাও, যে দেখো আমার ফ্যাক্টরি দেখো, ওখানে কোনো জায়গা খুঁজে বের করো, তোমরা সেখানে একটা নতুন ফ্যাক্টরি সেট আপ করো। আমরা দ্রুত সেই দিনই চলে গেলাম ওনাদের মাইক্রোবাসে করে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে। সেখানে যে ফার্মাসিউটিক্যালের একটা অংশ ছিল মোটামুটিভাবে পড়েই ছিল বলা যায়, সেই অংশটাকে আমরা রেনোভেট করলাম, কাজ করলাম, করে সেখানে আমরা গবেষণা করার মতো এবং সোজা কথা একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট সেট করলাম। এবং মাত্র 10 দিনের মধ্যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন 2 দিন ভিজিটে গেছে উইথ অল ডকুমেন্টেশনস, কোয়ালিটি ডকুমেন্টেশনস অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম অ্যাপ্লাই করে যা কিছু লাগে। প্রথমে একবার গেছেন ওনারা, যে দেখছেন খুব হতাশ, কিছু নাই। দ্বিতীয় 7 দিন পরে আবার গেছেন, তখন সব ডকুমেন্টও দিয়েছি, ওনাদের ফিজিক্যাল ফ্যাসিলিটি দিয়েছি, ইকুইপমেন্ট দিয়েছি, সব করেছি আমরা। তারপরে ওনারা আমাদেরকে এই কাজের জন্য আমাদের কিছু রিয়েজেন্ট আনতে দিলেন এবং এই যে টালবাহানাটা করলেন, বারবার আমাদেরকে ঘোরাচ্ছেন, আজকে এটা দেন অনুমতি, কালকে ওটা দেন না, এটা সেটা করে অনেক দেরি করে ফেলেছেন। এবং এখন যেটা হয়েছে যে সত্যিকার অর্থে যদি বিএসএমএমইউ আমাদের পারমিশন দিয়ে দেয় অ্যান্টিবডিটার কাজ আমরা জানি প্রায় শেষ হয়ে গেছে। হ্যাঁ, কালকে তো পাবলিক আমাদের ধরে মারতে আসবে, কিট কই, আপনি কিট দেন। কিন্তু আমরা কিন্তু দীর্ঘদিন ধরে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে তদবির করেই যাচ্ছি যে আপনারা, আমরা বাল্ক অ্যামাউন্টে 10 লাখ বানাতে চাই, আমাদের এখন রিয়েজেন্টটা আনার অনুমতি দেন। আপনারা যদি পারমিশন না পাই, বিএসএমএমইউতে পাস না করি, আমার এই 10 কোটি টাকার রিয়েজেন্ট নষ্ট, কোনো সমস্যা নেই, আপনি আমাদের পারমিশন দেন। কিন্তু ওনারা বারবারই মেথোডোলজির কথা বলছেন যে আপনাদেরকে আসতে হবে সিস্টেমে, বিএসএমএমইউ বলবে এই কিটটি ভালো, কিটটি পাস করছে, আমরা আপনাদেরকে তখন অনুমতি দেব এবং আপনারা তখন রিয়েজেন্ট এনে নতুন করে আপনারা কিট বানাতে শুরু করবেন। দুঃখটা হলো সারা পৃথিবীতে এফডিএ হলো সবচেয়ে বেশি কঠিন এবং কষ্টকর একটি জায়গা, যেখান থেকে কোনো পারমিশন পাওয়া যায় না। সেই এফডিএও কিন্তু এখন একটা সিস্টেম করেছে যে ওকে, পাবলিক হেলথ ইমার্জেন্সি যেখানে আছে, আমরা কিছু কিছু এক্সপেডিটাইট করি এবং এদেরকে আমরা অনুমতি দিয়ে দিই। পরবর্তীতে আমরা দেখবো কিটটি ভালো কি খারাপ, আপাতত মানুষ বাঁচুক, মানুষ টেস্ট করুক। এই সুযোগ সুবিধাটা আমরা পেলে আমরা কিন্তু অনেক দূর এগিয়ে যেতাম। এবং তার চেয়েও বড় ঘটনা হচ্ছে, আজকে আমাদের কনসেপ্ট ইউজ করে উন্নত বিশ্বের অনেকগুলো কিট তৈরি হয়েছে। আমরা যখন বললাম যে অ্যান্টিবডি পাওয়া যায়, ভাইরাস শুধুমাত্র, আরে যখন একটা মানুষের লক্ষণ দেখা দিবে কাশির, তখন কাশির লক্ষণ দেওয়া মানে এটা হচ্ছে ইনফ্লামেটরি সিস্টেম, হাইপার সেন্সিটিভিটি তৈরি হয়েছে, ইনফ্লামেশন হচ্ছে বডিতে। আমার ভিতরের সাইটোকাইন স্টর্ম যদি না হতো, আমার ব্লাডে যদি ভাইরাস না যেত, কিভাবে হয়? কিন্তু কনসেপ্টটা আমরা কাউকে বোঝাতে পারিনি। আমরা লালাতে এসেছি, ব্লাডে দেখলাম যখন যে ভাইরাসের পরিমাণ কম, ডিটেক্ট করতে কষ্ট, লালাতে চলে এলাম। এই কথাগুলো কিন্তু সবার প্রথমে আমরা বলেছি বাংলাদেশের চিকিৎসক এবং এমনকি আমার কিছু ক্লোজ বন্ধু বান্ধব, বায়োকেমিস্ট, মাইক্রোবায়োলজিস্ট, তুড়ি মেরে উড়িয়ে দিল, এই কি কথা বলছে, এগুলো কোনো হয় নাকি? রোগ হলো লাঙে নিউমোনিয়া হচ্ছে, অর্থাৎ এটা একেবারে লোকাল ডিজিজ, সুতরাং ব্লাডে কি করে অ্যান্টিবডি আসবে, আর কি করে লালাতে অ্যান্টিজেন আসবে বা ব্লাডের মধ্যে অ্যান্টিজেন যাবে, এসব ফালতু কথা, এসব চলবে না। আজকে সেই সমস্ত চিকিৎসক তারাই আবার টকশোতে এসে বলছেন আমাদের দ্রুত অ্যান্টিবডি করা দরকার, আমাদের হার্ড ইমিউনিটি হয়েছে নাকি দেখা দরকার, আমাদের দেখা দরকার কারা সাইলেন্টলি পজিটিভ হচ্ছে, তারা একেবারেই, যারা আমরা জানতে পারছি না যে তারা তাদের কোনো সিমটম না, মানে ক্লিনিক্যাল সিমটম নাই, একেবারেই তারা অ্যাসিমটোমেটিক, তারা পজিটিভ হচ্ছে। এই জিনিসগুলা কিন্তু আমরা জানতে পারিনি এবং দিন দিন আমাদের ক্লিনিক্যাল ডেফিনিশনগুলো চেঞ্জ হচ্ছে। আমরা নতুন, যেমন এই যে আমি জানতাম না যে এইভাবে আমার চলে যায়, কোনো ধরনের ঘ্রাণ শক্তি বলতে আমার কিচ্ছু নাই, আমি কোনো কিছুর ঘ্রাণ পাচ্ছি না এখন। তো এটা আমরা যতদূর জানি যে ভাইরাস যতদিন থাকবে বডিতে,
আস্তে আস্তে যখনই আমার এই 14 দিন হয়তো 15-16 দিন যাচ্ছে, আস্তে আস্তে ঘ্রাণ শক্তিটা ফেরত আসবে, অর্থাৎ ভাইরাস চলে যাবে, অ্যান্টিজেন আস্তে আস্তে চলে যাবে, অ্যান্টিবডি আসবে এবং আমরা ঘ্রাণ শক্তিটা ফেরত পাবো। ইতিমধ্যে আমি অ্যান্টিবডি টেস্ট করাচ্ছি প্রতিদিনই। আমার যেহেতু আমার একটু ইচ্ছা আছে দেখার, আমি কিন্তু প্রতি একদিন পর পরই ব্লাড পাঠাচ্ছি সাভারের ল্যাবে। লোক এসে মানে আমাদের ল্যাবের মানুষ এসে নিয়ে যাচ্ছে আমার ব্লাড, যে অ্যান্টিবডিটা কখন ডেভেলপ করছে। এটাকে বলে হচ্ছে সেরো কনভার্সন প্যানেল। এই সেরো কনভার্সন প্যানেলটা হলো যে একটা মানুষ তার ডিজিজ শুরু হওয়ার পরে কখন অ্যান্টিবডি তৈরি হবে, কখন অ্যান্টিজেন মানে ভাইরাসটা আস্তে আস্তে ডেপ্লিট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, অ্যান্টিবডি শুরু হবে, এই প্যানেলটা ধরতে পারাটা দরকার। এই জন্য আমরা নিজেরা ব্লাড দিয়ে প্রতিদিন চেষ্টা করছি যে একটা সেরো কনভার্সন প্যানেল তৈরি করব, একেবারেই যেন সায়েন্সটা আমরা ভালো করে বুঝতে পারি। কিন্তু আমরা কিন্তু ধারণা অনেক আগেই করেছিলাম যে অ্যান্টিবডি আছে, কারণ ডক্টর বিজন তো অলরেডি 2003 সালে কাজ করেছে, একটা কিট ডেভেলপ করেছে, তা আমাদেরকে কেউ পাত্তাই দিল না। আজকে আমরা কিন্তু এই জাতি, আমরা সত্যি একটা ভোগান্তির মধ্যে পড়েছি। এবং আবার বলছি, সামনে এত লাশ আসতে পারে যে লাশ রাখার জায়গা আমাদের থাকবে না। ধন্যবাদ স্যার, আপনার অনেক দীর্ঘ সময় একটা সুন্দর বক্তব্য দেওয়ার জন্য, অনেক ইনফরমেশন দেওয়ার জন্য। এখন আমি একটু প্রশ্নে চলে যেতে চাই। আমাদের একটা কমেন্ট এসেছে প্রিয়ত আহমেদ স্যারের কাছে, এবং কমেন্টটি করেছে জামান আশাদ, আমার মামা, যে সে জানতে চায় গণস্বাস্থ্যের যে কিটটা, এটার এখন অনুমোদনের সর্বশেষ আপডেট কি? এটার অনুমোদনের সর্বশেষ আপডেট হলো যে আমরা বিএসএমএমইউ থেকে অ্যান্টিবডি টেস্টটা শেষ করে ফেলেছি। অর্থাৎ তারা শেষ করেছে আমরা জানি। সুতরাং আমরা শুনেছিলাম যে এই বুধ বা বৃহস্পতিবারে তারা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে ফাইনাল রেজাল্টটি দিয়ে দিবে এবং ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্টিবডির ব্যাপারে একটা সিদ্ধান্ত দিবে। আর অ্যান্টিজেনটা নিয়ে আমাদের একটু সমস্যা হয়েছে, আমাদের না, এটা সমস্যা হয়েছে রোগীদের। আমরা বলেছি লালা দিতে, লালা না দিয়ে মানুষ পান খেয়ে এসে পানের পিক সহ দিচ্ছে, কেউ কেউ কফ দিয়ে ফেলছে, কাশি দিয়ে দিয়ে কফ দিয়েছে। দেওয়ার কারণে আমাদের তো ফ্লো থ্রো টেকনিক, অর্থাৎ ওখানে সেরাম দিলে বা লালা দিলে সেটা আস্তে নিচের দিকে চলে যাবে, ওটা আটকে যাচ্ছে এবং কিটটা ঠিক হচ্ছে না। পরে আমরা নতুন করে একটা পদ্ধতি উদ্ভাবন করেছি যে কিভাবে মানুষের লালা নিতে হবে। আগে যেমন সিঙ্গাপুরে বিজনদা খুব সুন্দর করে গল্প করে বলে যে চকলেট একটা হাতে দিয়ে মানুষকে বলা হতো যে তোমাকে একটা চুইংগাম দেওয়া হলো, চকলেট দেওয়া হলো, তার মুখে লালা আসতো, তখন সে দিত। কোন কোন ক্ষেত্রে মুখের ভিতরে স্পঞ্জ ছোট্ট একটা দিয়ে লালাটা নিয়ে চেপে সেটাকে নিয়ে নেওয়া হতো। আমরা ওরকম একটি পদ্ধতি উদ্ভাবন করেছি, যে কারণে আমাদের অ্যান্টিজেন টেস্টটা পিছিয়ে গেছে। আমরা অলরেডি অ্যান্টিজেন লালা নেয়ার জন্য যে ডিভাইস দরকার সেটাও বিএসএমএমইউ কে গতকাল দিয়ে দিয়েছি। এখন ওনারা জানি না কদিনে শেষ করবেন, কিন্তু অ্যান্টিবডি টেস্টটি ওনাদের কমপ্লিট হয়ে গেছে এবং ওনারা ওটা হয়তো ডিজি ড্রাগকে দিয়ে দিবে। তারপরে ওনারা ঘোষণা দেবেন যে আমরা পাশ করেছি কি করিনি। যদি পাশ করে থাকি, তারপরে ওনারা আমাদের পরবর্তীতে কাঁচামাল আনানোর অনুমতি দিবেন, আমরা কাঁচামাল এনে তৈরি করব। তারপরে অর্থাৎ আমরা যদি ধরে নিই যে রোববারের দিন ওনারা ঘোষণা দেয় গণস্বাস্থ্য কেন্দ্র পাশ করেছে, তাহলে রোববারের দিন ওনারা আমাদের কাঁচামাল আনার অনুমতি দিল, রবি সোমবারে আমাদের 15-20 দিন লাগবে কাঁচামাল আনতে, তারপরে বা 1 মাস লাগবে। আমরা ধরে নিচ্ছি 15 বা 20 দিন। আমরা অলরেডি বিভিন্ন জায়গায় কথা বলে রেখেছি কোম্পানিগুলোকে, মিনিমাম 20 দিন আমাদের লাগবে, কারণ ফ্লাইটও অ্যাভেলেবল না, কুরিয়ার সার্ভিসগুলো সব বন্ধ সারা পৃথিবীর। 2-1টা কুরিয়ার সার্ভিস চলছে, তাদেরকে দিয়ে আমাদের মালপত্রগুলো আনতে হবে, এনে আমরা বানাতে শুরু করবো। অর্থাৎ 1 মাস এখনো আমাদের লাগতে পারে টেস্টটা মানুষের কাছে পৌঁছানোর জন্য। আমাদের কিছু করার নেই, এদেশে এরকমই হওয়ার কথা ছিল। অনেকক্ষণ আমরা অ্যান্টিজেন, অ্যান্টিবডি টেস্ট কিট এগুলো নিয়ে কথা বললাম। এখন একটু আমি ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আপনি কিছুক্ষণ আগে কথায় কথায় বলছিলেন যে হার্ড ইমিউনিটি, এবং আমরা বিভিন্ন সময় শুনে থাকি, আমরা বলি যে আমরা হয়তো হার্ড ইমিউনিটি অ্যাচিভের পথে বা হার্ড ইমিউনিটির দিকে যাচ্ছি। তো স্যার, এটা নিয়ে যদি কিছু বলতেন যে হার্ড ইমিউনিটি অ্যাকচুয়ালি আমাদের দেশে কিরকম ইফেক্ট ফেলবে, বা হার্ড ইমিউনিটিটা কি আমরা হার্ড ইমিউনিটির দিকে যাচ্ছি কিনা, বা এটা খারাপ দিকটা কি আসতে পারে আমাদের জন্য? আসলে কোভিড-19 নিয়ে আজকেও আমি সন্ধ্যাবেলা একটু হাসছিলাম, কতগুলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কতগুলো সিদ্ধান্ত দেখে। একদিন তারা বলে আইভারমেকটিন ভালো না, আবার তারা বলতেছে
ম্যালেরিয়া ট্রিটমেন্টের জন্য যে ওষুধ ব্যবহার করা হয়েছিল, অর্থাৎ ট্রাম্প যেটির কথা বলল সেটি ভালো না, আবার তারা বলছে এটির অনুমতি দিল। একবার তারা বলছে যে একবার যদি কোনো মানুষের করোনা ভাইরাস সংক্রমিত হয় পরবর্তীতে তিনি আর আক্রান্ত হবেন না, অর্থাৎ ইমিউন পাসপোর্ট সে পেয়ে গেছে। আবার বলছে ইমিউন পাসপোর্ট পায়নি। তো এই অবস্থার মধ্যে হার্ড ইমিউনিটি নিয়ে কথা বলাটা সত্যি খুব টাফ, যদিও আমি মনে করি যে আসলে হার্ড ইমিউনিটি আসছে আমাদের, যেটি হচ্ছে যে কমিউনিটিতে আমাদের যদি অন্তত 80% মানুষের শরীরে অ্যান্টিবডি চলে আসে তখন সেটিকে আমরা বলে থাকি যে হার্ড ইমিউনিটি। এখন এই হার্ড ইমিউনিটির বিষয়টি যখন আসবে তখন তো আমরা বুঝবো যে আসবে, কিন্তু আমরা তো আসলে টেস্টই করতে পারছি না। টেস্ট না করতে পারলে আমরা কিভাবে বুঝবো যে হার্ড ইমিউনিটি কত পারে? এখন সেদিন আইসিডিডিআরবির জন ক্লিমেন্স উনি কিছু স্ট্যাটিস্টিক্যাল ফর্মুলা ইউজ করে, প্রেডিকশন ইউজ করে বলেছেন যে ঢাকা শহরেই নাকি 7.5 লাখ রুগী আছে। এখন এই 7.5 লাখ রুগী আছে কি আর নাই এটা তো আমরা টেস্ট না করে বলতে পারছি না, এবং টেস্ট করতে গেলে আসলে আমাদের এই পিসিআর করে হবে না, আমাদের কিন্তু দেখতে হবে, হার্ড ইমিউনিটি দেখতে গেলে অ্যান্টিবডি টেস্ট করতে হবে, এবং অ্যান্টিবডি দেখে আমাদের বলতে হবে যে অ্যান্টিবডি প্রোফাইল কেমন আছে। সুতরাং হার্ড ইমিউনিটি যখনই বলবো তখনই অ্যান্টিবডি টেস্টিং এর কথা আসবে। সুতরাং আমি বলবো যে হার্ড ইমিউনিটি বিষয়টি আসলে এখনো অনেক জটিলতার মধ্যে আছে। তবে আমাদের যেহেতু অ্যাসিমটমেটিক, অর্থাৎ যাদের সিমটম নাই এরকম রোগীর সংখ্যা অনেক, সুতরাং তাদের তো ইমিউনিটি আসছে, এটাই আমাদের আসার কথা, কিন্তু টেস্ট না করে আমরা কোনো কথা বলতে পারবো না। ধন্যবাদ স্যার। স্যার আরেকটু জানতে চাই, আমাদের আবার টেস্ট কিটের ব্যাপারে ফিরে আসছি। এই টেস্ট কিটটি প্রক্রিয়াজাতকরণে, বাজারজাতকরণে আপনাদের কি কি প্রক্রিয়া পার হয়ে আসতে হয়েছিল, এবং এর জন্য আন্তর্জাতিক বা আমাদের দেশের কি কি আইনগত ধাপ পেরোতে হবে বা পেরোতে হচ্ছে, এটা যদি একটু বলতেন। আচ্ছা, প্রথম হচ্ছে আইনগত ধাপের মধ্যে যেটা মানে দুঃখজনক, সেটি হলো যে আমাদের দেশে ডায়াগনস্টিক কোম্পানি একটিও নাই যারা সত্যিকার অর্থে ম্যানুফ্যাকচার করে। আমাদের বেশ কিছু কোম্পানি আছে, একটা কোম্পানি আছে আমি জানি, যারা ওভারসিজ মার্কেটিং কোম্পানি ওএমসি, তারা এখানে ওই স্ট্রিপ নিয়ে আসে এবং ক্যাসেট নিয়ে আসে, এখানে অ্যাসেম্বল করে বাংলাদেশে বিক্রি করে, কিন্তু এখানে তারা পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করে না। এখন আমাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের যে সমস্যাটি হয়েছে, যে আমাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এই ডায়াগনস্টিক প্রোডাক্ট বা ডায়াগনস্টিক কোম্পানিকে ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাথে মিলিয়ে ফেলছেন বা গুলিয়ে ফেলছেন। ডায়াগনস্টিকের জন্য সত্যিকার অর্থে আমাদের কোনো আইন কানুন, বাইলজ কোনো কিছুই ছিল না, এখনো নাই। তো এখন ওনারা কি করছেন, ফার্মাসিউটিক্যাল কোম্পানি কিন্তু একটা সেন্সিটিভ ব্যাপার, কারণ হলো সেখানে হিউম্যান কনজাম্পশনের বিষয় থাকে। মানুষ একটা ওষুধ সেবন করবে, সেখানে একটা মানুষ যখন ওষুধ সেবন করবে সেই ওষুধের মধ্যে পাইরোজেন ফ্রি করতে হবে, সেই ওষুধটা খেলে তার কখনো ইনফ্লামেশন হতে পারে, সাইড ইফেক্ট আসতে পারে, অনেক ধরনের কথা আছে। ডায়াগনস্টিকে কিন্তু এইসব কিছু নাই। ডায়াগনস্টিক হচ্ছে আপনি মানুষের থেকে নমুনা নেবেন, রক্ত নেবেন, লালা নেবেন, নেজাল সব নেবেন, এটা নিয়ে আপনি টেস্ট করবেন। সুতরাং এই ধরনের ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্য আপনার তো ওই আইনগুলো প্রযোজ্য হবে না। কিন্তু ওনারা যেটি করলেন আমাদের সাথে, আমরাই প্রথম ফ্যাক্টরি যেটা সব কিছু এনে বাংলাদেশে আমরা তৈরি করার চেষ্টা করছি। শুধু কাঁচামাল আমরা তৈরি করতে পারি না, কারণ ভাইরাস কালচার করার ফ্যাসিলিটি আমাদের নেই। বাকি সব কিছু অ্যান্টিবডিও আমরা তৈরি করতে পারি না এখন, মনোক্লোনাল অ্যান্টিবডি, কারণ এই ভাইরাসটি কোনো একটা অ্যানিম্যালের দেহে ইনজেক্ট করে তারপরে অ্যান্টিবডি তৈরি করতে হয়, অথবা রিকম্বিনেন্ট অ্যান্টিবডি তৈরি করতে হয়। সেই সিস্টেমগুলো আমাদের দেশে এখনো এত হাইটেক সিস্টেম আমাদের আসে নাই। সুতরাং কাঁচামাল আমরা কিনে আনবো, বাকি যে কাজটুকু ফ্যাক্টরিতে করার জন্য সেটা আমরা করব। কিন্তু ওনারা প্রথমেই যে ভুলটি করলেন সেটি হলো, বারবার এটা নিয়ে আমার সাথে অনেক বড় তর্কও হচ্ছে সেখানে, যে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ওনারা আমাদেরকে খবরদারি করে বোঝাতে চাচ্ছেন যে এই ফ্যাক্টরিতে সকল ফ্যাসিলিটি লাগবে যেটি একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির লাগে। তখন আমি বললাম, আপনার তো এটা বলতে পারেন না, আপনি আমার এটি কোনো হিউম্যান কনজাম্পশনে যাবে না, এটি হচ্ছে আমি ইনভিট্রো ইউজ করব, ডায়াগনস্টিক ইউজ হবে বাইরে, শুধু মানুষের থেকে নমুনা নেব। এখন সেই নমুনাটা তো আমি নেব না,
নমুনাটা আমাকে দেয়া হবে, আমি টেস্ট করব। আমি ডায়াগনস্টিক সেন্টারকে দিয়ে দিব, তারা নমুনা নিবে পেশেন্টের থেকে, তারা টেস্ট করবে। সেখানে এত কিছুর দরকার নেই। যাই হোক, তারপরে ওনারা বললেন আমাদের অনেক কমপ্লায়েন্স লাগবে। আমরা বললাম ঠিক আছে, আপনি কমপ্লায়েন্স করেন, কিন্তু আসলে আমাদের কোনো আইন কানুন এখনো নাই। আমরা ফার্মাসিউটিক্যালের জন্য ওনাদের যা যা কমপ্লায়েন্স দিয়েছেন প্রায় কাছাকাছি সবকিছু আমাদেরকে পূরণ করতে হয়েছে। আমরা করেছি, করার পরে ওনারা আমাদেরকে এই যে ডেভেলপমেন্ট ফেজে তৈরি করতে বলেছেন, অর্থাৎ আমরা এখন টেস্ট ডেভেলপ করেছি, করে ইভালুয়েশন ফেজে এখন আছে, অর্থাৎ বিএসএমএমইউ ইভালুয়েশন করছেন। তো এই ইভালুয়েশনটা যখন হয়ে যাবে তখন ওনারা আমাদেরকে বাল্ক প্রোডাকশনের অনুমতি দেবেন। তার আগে কিন্তু ওনারা আবার আমাদের ফ্যাক্টরি ভিজিটে যাবেন। ফ্যাক্টরি ভিজিটে যাওয়ার পরে ওনারা দেখবেন ফ্যাক্টরিতে যে আমাদের কি কি ফ্যাসিলিটি আছে, এবং সেই সাথে সাথে ওনারা কাঁচামাল আর অনুমতি দেবেন। এবং ওনারা যেটি দেখবেন আমরা কাঁচামালগুলো কিভাবে প্রিজার্ভ করি, সেটা আমাদের সেই পরিমাণ ফ্রিজ আছে কিনা, কাঁচামালগুলো কিভাবে আমরা ল্যাবরেটরিতে নেই, সেখানে আমাদের ল্যাবরেটরির মধ্যে আমাদের নেগেটিভ প্রেশার আছে কিনা, আমরা পজিটিভ প্রেশার আছে কিনা, পজিটিভ প্রেশার রুম নেগেটিভ প্রেশার রুম সেগুলো আছে কিনা, আমরা কি বলে পাস বক্স দিয়ে সেগুলো পাস করি কিনা, তারপরে ফাইনাল প্রোডাক্ট হওয়ার পরে সেই প্রোডাক্টটা রাখার জন্য আমাদের কোল্ড চেইন সিস্টেম আছে কিনা, এই সব কিছুই কিন্তু আমাদের ফ্যাক্টরিতে আমরা করে ফেলেছি ইতোমধ্যে। এবং এই সব কিছু কমপ্লায়েন্স করেই আমরা তাদের কাছে অনুমতি চেয়েছি, এবং দেখা যাক বাকিটুকু কি হয়। বাকিটা আল্লাহ যা ভালো জানেন যে আমরা সত্যিকার অর্থে আমাদের টেস্ট আলোর মুখ দেখবে কিনা। ধন্যবাদ স্যার, আপনার টেস্টের জন্য আপনার টেস্ট কিটের জন্য, উদ্ভাবিত টেস্ট কিটের জন্য শুভকামনা। মোহাম্মদ মাহমুদুর রহমান আপনার কথার সাথে মনে হয় কিছু অ্যাড করতে চাচ্ছে। ধন্যবাদ। এখানে স্যার যেটা বললেন এর সাথে হলো আমার আসলে কিছু প্রশ্ন আছে, যেগুলো স্যারের কাছেই মূলত, স্যারের মাধ্যমে যারা অথরিটি আছে তাদের কাছে। সেটা হলো, স্যার কি কখনো এভাবে জিজ্ঞেস করেছেন যেসব ডায়াগনস্টিক কোম্পানি, বাংলাদেশের মার্কেটিং কোম্পানি যারা আছে, তারা যে ধরনের কিট বলেন বা ইকুইপমেন্ট বলেন বা মেশিনারিজ বলেন ডায়াগনোসিস পার্টের জন্য যারা বাইরের থেকে যারা ইম্পোর্ট করছে, এইগুলো যেহেতু আপনার কিটের মতোই বাইরে ব্যবহার করা হবে ইনভিট্রো অ্যানালাইসিসের জন্য, তাদের কি এই ধরনের কোনো অনুমোদনের ভিতর দিয়ে যেতে হয়েছে, বা তাদের কি কোনো ধরনের পেপার সাবমিট করতে হয়েছে যে এইটা আসলে কতটুকু সেন্সিটিভিটি বা স্পেসিফিসিটি আছে কি, বা এটা মানুষের জন্য মানে ক্ষতিকর কিনা বা ইয়ে কিনা? কারণ প্রতিনিয়ত নতুন নতুন কিট বা মেশিনারিজ আসছে, এই ব্যাপারটা যদি করতেন। আমি এটা খুব মজার একটা প্রশ্ন করেছেন। বাংলাদেশে আসলে কেয়ার আর এক্সেল দুইটা কোম্পানি র্যাপিড টেস্ট নিয়ে আসে, যেগুলো আমাদের ব্লাড ব্যাংকে ব্যবহার করে। হ্যাঁ, এত আশ্চর্যজনক ব্যাপার হলো মাত্র 20টা পজিটিভ স্যাম্পল দিয়ে তারা টেস্ট করেছে। হ্যাঁ, এই হেপাটাইটিস সি, হেপাটাইটিস বি, এইচআইভি, এবং সেই ডকুমেন্ট ডোসিয়ার তারা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে শো করে অ্যাপ্রুভাল পেয়ে গেছে। এমন এমন ইকুইপমেন্ট এদেশে এসেছে যে ইকুইপমেন্টগুলোর জন্য আসলে কোনো সার্টিফিকেশনই নাই, কোনো কিচ্ছু নাই। এগুলোকে আমরাও অনুমতি দিয়েছি, আমরা এনেছি। আরো মজার বিষয় বলি আপনাকে, যে আমি আইসিডিডিআরবিতে থাকতে এবং বাংলাদেশে এখন একটাই মাত্র ল্যাবরেটরি ISO 15189 অ্যাক্রিডিটেশন পাওয়া, সেটি হচ্ছে যে, অথবা যেটা CLSI গাইডলাইন বলে ইউএস এর, ওই গাইডলাইন কমপ্লায়েন্স দিয়ে আইসিডিডিআরবি ল্যাবরেটরিটা এখন মাত্র স্কয়ার ল্যাব8 ওনারা চেষ্টা করছেন ওটি পাওয়ার। ওইখানে যদি আপনি যান, সকালবেলা একটা মেশিন শুরু করার আগেই কিন্তু একটা কিউসি স্যাম্পল রান দেওয়া উচিত, যে আমার পজিটিভ, এবং আমরা কি করি নর্মালি 3 লেভেলের রান দেই, ভেরি হাই, মিডিয়াম এবং ভেরি লো পজিটিভ, যে আমার মেশিন ঠিক আছে কিনা। 3 দিনে 3টা রান দেওয়ার নিয়ম, এর কোনো কিছুই এদেশ। স্যারকে শোনা যাচ্ছে না, স্যারের মনে হয় নেটওয়ার্কটি কোনো সমস্যা দেখা যাচ্ছে। স্যার আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? আচ্ছা, স্যারের মনে হয় নেটওয়ার্কের সমস্যা দেখা গিয়েছে। তো এখন আমি একটু আসতে চাই ভিন্ন প্রসঙ্গে। আমি এখন আসতে চাই ডক্টর সাফকাত হায়দার চৌধুরীর কাছে।
ভাই আপনার কাছে জানতে চাই, বাংলাদেশে করোনা পরিস্থিতিতে বিভিন্ন আমাদের অনেক সময় লকডাউন চলছে বা লকডাউন অনেক চলছে, লকডাউনের কারণে বা বাংলাদেশের করোনা পরিস্থিতির কারণে অর্থনৈতিক প্রভাবটা কিরকম এসেছে বলে আপনি মনে করেন? আরো জানতে চাই এই অর্থনৈতিক প্রভাবের জন্য আমাদের স্বাস্থ্য খাতের বাজেট কিরকম হওয়া উচিত, বা এই অর্থনৈতিক খাতটাকে আমরা কিভাবে আরেকটু ভালো করতে পারি? প্রশ্নটি খুব জটিল। যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, অর্থনৈতিক মন্দা কিন্তু সমগ্র বিশ্বেই এই করোনা পরিস্থিতির কারণে, বাংলাদেশ তার ব্যতিক্রম নয়। সুতরাং আপনি যদি আশা করেন বা দেশের জনগণ যদি আশা করে যে অতি সত্বর একটি জাদু করবে আমাদের দেশের সরকার এবং আমরা সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসব, এটি সম্ভব নয়। এখন ধরে নেই যে আমাদের অর্থনীতির সবচেয়ে মূল চালিকা শক্তিগুলো কোথায়। আমার মতে, আমি স্বাস্থ্য অর্থনীতির একজন ছাত্র হিসেবে বলতে চাই, আমার কাছে দুটা জায়গা আছে। একটা হচ্ছে আউটওয়ার্ড রেমিটেন্স, যেটা ইনওয়ার্ড রেমিটেন্স যেটা আমাদের আছে, বাইরে থেকে আমাদের নাগরিকরা যে টাকাটা অর্জন করে আমাদের দেশে পাঠান সেটা। আরেকটা হচ্ছে আমাদের কৃষি খাত। তারপরে হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এখন রেমিটেন্সের যে বিষয়টা আসছে সেটা হচ্ছে, যেটা বলেছি, বিশ্বের সকল দেশেই একটা মন্দা চলছে, অনেক জায়গায় চাকরিচ্যুত করা হয়েছে, অনেক জায়গায় যারা আমাদের দেশীয় লোকরা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত ছিলেন বা ব্যবসা বাণিজ্য হচ্ছে এইরকম প্রতিষ্ঠানের সঙ্গে তাদের অনেককে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে আমাদের যেটা একটা মূল শক্তি, যেটা রেমিটেন্স, সেটা অনেকটা কমে গেছে, সেটা একটা বিরাট ফ্যাক্টর হিসাবে কাজ করছে। দ্বিতীয় জিনিস হচ্ছে কৃষি খাত। কৃষি খাতের জন্য যে সরঞ্জাদি আমাদের বাইরে থেকে আনতে হয় চাষাবাসের জন্য, যে সারগুলো আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি, আমদানি করে নিয়ে আসি, সেগুলাতে আমাদের একটা বাধাগ্রস্ত হচ্ছে। তবে একটা আশার জিনিস হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীর একটা, আমি খুব ওনাকে প্রশংসা করতে চাই যে উনি একটা খুব সচেতন চেষ্টা করেছিলেন এবং সেটি খুব যথাযথভাবে কাজ হচ্ছে। আমাদের যখন করোনা ভাইরাসটি আমাদের দেশে সংক্রমিত হওয়া শুরু হয়, ঠিক তখনই কিন্তু আমাদের বোরো ধান ঘরে তোলার সময় আসলে, কিন্তু এই কাজটিতে উনি নিজে ব্যক্তিগতভাবে যথেষ্ট নজর রেখেছেন। ফলে আমরা যেটা হচ্ছে, আমরা বোরো ধানগুলোকে সময় মতো ঘরে তুলে নিতে পেরেছি। যেই ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়েছি, এই ধানগুলাকে বিক্রি করা বা ডিস্ট্রিবিউশনের যে জায়গাটা, সেই জায়গাটায় আমাদের কিছুটা ফাঁক রয়ে গেছে। সেখানে আমরা কিছুটা অর্থ, যেটা অর্জিত অর্থ হওয়ার কথা ছিল, সেটা থেকে আমরা কিছুটা বঞ্চিত হয়েছি। একটা জিনিস এই ক্ষেত্রে একটা আশার কথা বলে রাখি, আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যতই অর্থনৈতিক মন্দার মধ্যে পড়ি না কেন, আমাদের সরকারের সঠিক ব্যবস্থাপনার কারণে এত পরিমাণ খাদ্য সম্পদ আমাদের কাছে মজুদ আছে যে এটার যদি সঠিক নিয়ন্ত্রণ করতে পারি এবং একই সাথে এটাকে ডিস্ট্রিবিউট করতে পারি, তাহলে কিন্তু আমাদের খাদ্যাভাবে লোক মারা যাবে, এই যে কিছু কথা বলা হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু একদমই সম্ভব হবে না। আমরা যদি সময় মতো করে যতটুকু খাদ্য মজুদ আছে সেটা ছড়িয়ে দিই, তাহলে আমাদের কেউ না খেয়ে মরবে না। আরেকটি কথা হচ্ছে, আপনাকে যেটা আপনি বলছিলেন যে এটা থেকে উত্তরণের উপায় কি। উত্তরণের উপায় হচ্ছে, আমাদেরকে যে অর্থনৈতিক বাজেটটি খুব অতি সত্বরই সামনে আসতে যাচ্ছে, সেইখানে তিনটা ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে স্বল্প মেয়াদী পরিকল্পনা, আরেকটা হচ্ছে মধ্যম মেয়াদী পরিকল্পনা, আরেকটা হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এবং অতি সত্বর নেক্সট 6 মাসের মধ্যে, 3 থেকে 6 মাসের মধ্যে স্বল্প মেয়াদী পরিকল্পনায় যে বরাদ্দটি থাকতে হবে সেটি সবচেয়ে বেশি থাকতে হবে। এই ক্ষেত্রে আপনাকে কিছু তথ্য দিয়ে রাখি। সেটা, একটা দেশের অর্থনীতি যখন বাজেট তৈরি করা হয়, তখন একজন অর্থমন্ত্রী, তার কিছু প্রক্রিয়া আছে, কিছু স্ট্যান্ডার্ড নিয়ম আছে, যেটার মাধ্যমে একটি বাজেট প্রণয়ন করা হয়। যেমন আপনি স্বাস্থ্য খাতের কথা বললেন, স্বাস্থ্য খাতের যখন বাজেট প্রণয়ন করা হবে, তখন স্বাস্থ্যমন্ত্রীর কাছে মাননীয় অর্থমন্ত্রী যাবেন এবং বলবেন যে আপনি স্বাস্থ্য খাতে কি কি খাতে ব্যয় করতে চান এবং আপনার আনুমানিক ব্যয়ের আমাকে একটা হিসাব দেন। এই হিসাবের উপরে
ভিত্তি করে মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট প্রণয়ন করবেন। কিন্তু এখানে মনে রাখবেন, এটি কোনো মুক্তিযোদ্ধা সংসদের মন্ত্রণালয়ের ব্যয় না যেখানে তিনি সংকোচন করতে পারবেন না, বা এটা কোনো যুব উন্নয়ন ব্যয় না যেখানে উনি ড্রাস্টিক রিডাকশন করতে পারবেন, বা এটা কোনো ক্রিয়া সংস্থার ব্যয় না যেখানে উনি ড্রাস্টিক রিডাকশন করতে পারবেন। স্বাস্থ্য খুব সেন্সিটিভ একটা জায়গা, যেখানে অর্থমন্ত্রী অনেক সময় চাইলেও ওনাকে পিছপা হয়ে যেতে হয়, কারণ অনেক টেকনিক্যাল ইস্যুজ এটার মধ্যে থাকে। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে দক্ষিণ এশিয়ার যতগুলা দেশ আছে তার মধ্যে জিডিপির পার্সেন্টেজ হিসাবে যদি ধরি 0.8% জিডিপির আমরা স্বাস্থ্য খাতে ব্যয় করি। আমাদের পার ক্যাপিটা এক্সপেন্ডিচার বিহাইন্ড হেলথ হচ্ছে মাত্র $36, বছরে $36 আমরা ব্যয় করি। মানে এটি হাস্যকর, লজ্জাজনক, কিন্তু কিছু করার নেই। আপনি বলবেন তাহলে মাননীয় প্রধানমন্ত্রী কি করছেন, মাননীয় অর্থমন্ত্রী কি করছেন? আমি বললাম যে করবেনটা কি, যে বাজেটটি অ্যালোকেট করে দিচ্ছেন। অবাক লাগে 2017 সালে 17-18 অর্থ বছরে যে স্বাস্থ্য বাজেট হয়েছিল তার 2/3 আমরা খরচই করতে পারিনি। তো আমি বাজেট অ্যালোকেট করে বাজেট বাড়িয়ে করবোটা কি? WHO বলছে যে জিডিপির অন্তত 5% হতে হবে হেলথ বাজেট, আমরা 2.3% পর্যন্ত যেতে পারি না। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আরেকটা কথা বলছে, আপনার যেটা টোটাল বাজেট হবে তার 15% হতে হবে হেলথ বাজেট। আমরা 2.3 এর উপরেই উঠতে পারছি না, 15-তে কখন পৌঁছাবো? এটা কেন উঠতে পারছি না? ওই যে একই কথা বলে দিলাম, যে বাজেটটা অ্যালোকেট করে দিচ্ছেন মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনায়, সেটাই ব্যয় করছি না। এবং হাস্যকর লাগবে যে কথাটা ফিরোজ স্যার বারবার বলছিলেন যে গবেষণার ক্ষেত্রটি। আমি গত অর্থ বছরের একটি বাজেটের কথা বলি, আমি যে সংখ্যাগুলো উপস্থাপন করব এগুলো 1000 টাকায়। স্বাস্থ্য মন্ত্রণালয় সচিবালয়ের যে বাজেটটি অ্যালোকেট করা হয়েছে, আপনি অবাক হয়ে যাবেন, গবেষণার ক্ষেত্রে 20,000 টাকার একটা বাজেট ব্যবহার করা হয়েছে। সেই একই অ্যামাউন্টের বাজেটটা ব্যবহার করা হচ্ছে অনুষ্ঠান সম্পাদন করার জন্য। আপনি দেখুন কোথায় গবেষণা আর কোথায় অনুষ্ঠান। আবার আমরা মোবাইল ব্যবহারের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় মাননীয় অর্থমন্ত্রীর কাছে গত বছরে 3.27 হাজার কোটি টাকার একটা বাজেট চেয়েছিলেন মোবাইল বিল প্রেরণের জন্য। আপনি অবাক হয়ে যাবেন, যেখানে ফিরোজ স্যার বলছিলেন গবেষণা ক্ষেত্রে বাজেট নেই। আপনি ধরেন অর্থমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর ওইতে আমি হঠাৎ করে হেলথ বাজেট বাড়িয়ে 15%-এ চলে গেলাম, বলে দিলাম যে আপনি হেলথ বাজেটের 10% ব্যবহার করে দিন নতুন আইসিইউ মেশিন বা ভেন্টিলেটর মেশিন কেনার জন্য। এই মেশিনটি দেশে আসছে, তার পিছনে লোকগুলোকে প্রশিক্ষণ করতে যে সময়টা আসবে, সেই সময়টা কি করোনা আমাদেরকে দিবে না। মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার তার সচিবালয় পরিবর্তন আনতে হচ্ছে, কারণ কি তার সচিবরা এতটুকু কর্মদক্ষ না যে এই যে বাজেটটি উনি অ্যালোকেট করে দিচ্ছেন সেটা ব্যবহার করতে পারেন। আপনি অবাক হয়ে যাবেন, টিফিন ভাতার পিছনে শুধু স্বাস্থ্য সচিবালয়ে, স্বাস্থ্য মন্ত্রণালয়ে শুধু একটি কেন্দ্রের কথা বলছি, স্বাস্থ্য মন্ত্রণালয়ে তো অনেকগুলো ভাগ আছে, বিভিন্ন হসপিটাল আছে, অনেক কিছু আছে, সেখানে ব্যবহার হয় গত অর্থ বছরে তাকে বরাদ্দ দেওয়া হয়েছে টিফিন ভাতা হিসাবে 315,000 টাকা। এটা মানে দুঃখজনক, যেখানে বিজনশীল স্যার, ফিরোজ স্যারের মতো বিজ্ঞানীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু বিজ্ঞানীরা যাদের কথা স্যার বললেন, তারা র্যাপিড কিট উদ্ভাবন এবং সরঞ্জামাদি আনার জন্য সামান্যতম সরকারি প্রণোদনা পান না, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা সত্ত্বেও পান না। আপনারা অবাক হয়ে যাবেন, কিছু সামাজিক ইয়েরা বিভিন্নভাবে একটা জিনিস তৈরি করার চেষ্টা করছে যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বোধহয় জাফরুল্লাহ স্যারের একটা বিরোধিতা আছে বলে এই কাজটি হচ্ছে না। অথচ অবাক হয়ে যাবেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন জাফরুল্লাহ স্যার অসুস্থ হলেন, এই মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকেই কিন্তু তার শরীরের খবর নেওয়ার জন্য অন্য যাচ্ছে। কিন্তু যেটা অবাক হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিচ্ছেন সবগুলো তো পাবলিকলি হিসেবে ঘোষণা দেন না, যে নির্দেশনাগুলো দিচ্ছেন ওনার সচিবালয় যে যেন সবকিছু স্থবির। অবাক লাগে, একটি ল্যাবের অনুমোদনের জন্য যেই
নিয়মগুলো, আইনগুলো প্রণয়ন করার কথা, সেই আইনগুলো আজ পর্যন্ত আমরা প্রণয়ন করতে বাধ্য হয়েছি। পরিষ্কার পরিচ্ছন্ন সামগ্রীতেও 20,000 কোটি টাকা আমরা ব্যয় করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করে। ডাকের জন্য 100,000 টাকা আমরা ব্যবহার করার জন্য বলছি। জাতীয় উদ্ভট বাজেট প্রণয়ন করে আপনি কোনোদিনই স্বাস্থ্য খাতের উন্নয়ন করতে পারবেন না। আপনি বাজেট যতই প্রণয়ন করুন, যত যাই করুন, সবচেয়ে বেশি দরকার হচ্ছে প্রপার ইউটিলাইজেশন অফ দি অ্যালোকেটেড মানি। এক্স্যাক্টলি। আপনি ইউটিলাইজেশন যতক্ষণ না করবেন, অবাক লাগে যারা স্বাস্থ্যক্ষেত্র সম্বন্ধে যাদের এতটুকু ধারণা নেই তারা আমাদের সচিবালয়ে বসে আছেন। স্বাস্থ্য অর্থনীতি একটি বিভাগ আছে, নিপসমে একটি বিভাগ আছে স্বাস্থ্য অর্থনীতি। বঙ্গবন্ধুর সময় হতে এই বিষয়টি গণস্বাস্থ্যের স্বাস্থ্য অর্থনীতি বিভাগে ডিগ্রি দিয়ে আসে। সেই দেশের ছেলেগুলাকে আমরা মন্ত্রণালয় থেকে আলাদা রেখেছি, ডাক্তারদেরকে মন্ত্রণালয় থেকে আলাদা রেখেছি, গবেষকদেরকে মন্ত্রণালয় থেকে আলাদা রেখেছি। সুতরাং আপনি কিভাবে আশা করেন যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সঠিক সিদ্ধান্তটি বা সঠিক উপদেশটি পৌঁছাবে যে প্রধানমন্ত্রী আপনি এভাবে কাজটি করুন, বা অর্থমন্ত্রীর কাছে যাবেন, অর্থমন্ত্রী তো বোঝেন না স্বাস্থ্য সম্পর্কে। তার দায়িত্ব যে জিনিসটি প্রস্তাবনাটি আসবে সেটির থেকে যতটুকু ওনার সম্ভব হবে উনি বরাদ্দ দিবেন। কিন্তু ওই যে একই কথা বললাম, যেটুকু বরাদ্দ দিয়েছি 2017-18 অর্থ বছরে তার 2/3 খরচই করতে পারিনি। ভ্রমণ ভাতায় 325,000 টাকা আমরা শুধু ভ্রমণ ভাতা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভ্রমণ ভাতায় খরচ করেছি। লজ্জাজনক, আমি বলতে বাধ্য হচ্ছি, লজ্জাজনক। আমরা কম্পিউটার মেরামতে 600,000 কোটি টাকা ব্যয় করেছি স্বাস্থ্য মন্ত্রণালয়, হাস্যকর। এগুলা করে আপনারা, আমি যতই বলি যে কি সমাধান আনবেন, সমাধান একটাই, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি, এটা ছাড়া কোনো উপায় নেই। আপনি যতই বাজেট প্রণয়ন করুন, যাই করুন। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া আপনার বক্তব্যের জন্য। মোহাম্মদ মাহমুদুর রহমান আপনার বক্তব্যের সাথে কিছু অ্যাড করতে চায়। মোহাম্মদ মাহমুদুর রহমান, আপনি আপনার বক্তব্য অ্যাড করতে যদি চান তাহলে অ্যাড করতে পারেন। ধন্যবাদ তাসনিম বাহক। আসলে ডক্টর সাক্কাত যেটা বললেন সেটা খুবই সত্য কথা, আর এই সত্য কথাটা বিশেষ করে এই করোনা পরিস্থিতিতে আরো বেশি করে আমাদের সামনে চলে এসেছে। আমরা যদি এই করোনা পরিস্থিতির অন্য দিকে যদি তাকাই, সেই বিষয়টা হলো যেটা আসতে পারে, আমরা একটা রিসার্চ করেছিলাম যেটা এখন আপনার প্রিন্টে আছে। সেটা আমরা দেখতে চেয়েছিলাম যে হলো আপনার যে পার ক্যাপিটা হেলথ এক্সপেন্ডিচার এবং যেগুলো হাইটেক বা সফিস্টিকেটেড টেকনোলজি আছে হেলথ সেক্টরে, অথবা যে শেষ হলো আপনার অনেক বেশি উন্নত, যাদের হলো জিএনআই পার ক্যাপিটা অনেক বেশি, তাদের আসলে এই ইয়েটা কি, মানে করোনা ইনফেকশন রেটটা কিরকম, তাদের হলো হেলথ ইয়েটা কিরকম, সেটা আমরা যে কনক্লুশনে এসেছি সেটা হলো যে 1 নাম্বার হলো যে করোনা ইনফেকশন কোনোভাবে ঠেকানো সম্ভব না, যে মানুষের ইয়েটা। 2 নাম্বারটা হলো যে এটা হলো রিভাইজড আপনার হলো মডেল হতে হবে। হ্যাঁ, রিভাইজড মডেল হতে হবে যে হলো এই টাকাগুলো কোথায় কিভাবে এক্সপেন্ড করতে হবে, সেই জিনিসটা হলো মূল বিষয়। 3 নাম্বারটা হলো যে টেকনোলজি আমরা হয়তো রিসার্চে বা অন্য খাতে অনেক বেশি এক্সপেন্ড করেছি, কিন্তু এখন এই মুহূর্তে যে দেশগুলো সবচেয়ে বেশি এগিয়ে টেকনোলজির ক্ষেত্রে তারা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে। তাদের হলো মৃত্যুর হার থেকে শুরু করে সবকিছুতেই বেশি। কেন হচ্ছে সেটা হলো প্রপারলি রিসার্চ হয় নাই। তার মানে আমাদের ওই দেশগুলো রিসার্চে প্রচুর টাকা ব্যয় করেছে, কিন্তু রিসার্চ এক্স্যাক্টলি হয় নাই যে হলো যে এই ধরনের প্যান্ডেমিক সিচুয়েশন আসতে পারে কিভাবে হ্যান্ডেল করতে হবে বা কি হতে পারে, সেই রিসার্চটা হয় নাই। সুতরাং এই টাকাগুলো সঠিক জায়গায় সঠিকভাবে ব্যয় করতে হবে, প্লাস যেটা আসবে ডিসেন্ট্রালাইজেশন করতে হবে। আমি কেন ঢাকা ক্লিনিক আমার ডায়াগনোস্টিক্সটা হবে, কেন শুধুমাত্র আমার ঢাকার মানুষগুলো পাবে, অন্যগুলো পাবে না, বা অন্য যে কোনো জায়গায় আছে আপনার হলো চট্টগ্রাম বিভাগে কেন শুধুমাত্র চট্টগ্রাম এবং নোয়াখালীতে হবে, তাহলে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া বা বান্দরবন, কক্সবাজার, এদের এত দূর থেকে মানুষ এসে যে স্যাম্পল দিতে হবে ডায়াগনোসিস জন্য, মানুষ তো আগেই তো ডিসকারেজ হয়ে যাবে যে কেন আমরা অত দূরে যাব।
এই ডিসেন্ট্রালাইজেশনটা করতে হবে আমার মনে হয়। এটাই জাস্ট আমি অ্যাড করলাম ডক্টর সাফকাতের সাথে। ধন্যবাদ মাহমুদুর রহমান। সাফকাত, ডক্টর সাফকাত মনে হয় কিছু বলতে চাচ্ছেন। ডক্টর সাফকাত, আপনার মাইক্রোফোন মিউট করা মনে হয়। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন এখন আমাকে? জি জি শুনতে পাচ্ছি। বাজেট সম্বন্ধে একটা কথা বলে নি। একটা জিনিসের সম্মুখীন আমরা অতি সত্বরই হব, কিন্তু এর কারণটিও আবার হাস্যকর। আমরা অতি সংকট একটি তারল্য সংকট বা লিকুইডিটি ক্রাইসিসে পড়তে যাচ্ছি, এবং অবাক হয়ে যাবেন, এটার কারণ কিন্তু আমাদের রেমিটেন্স আসা বন্ধ হয়ে যাওয়া না, বা আমাদের উৎপাদন সীমিত হয়ে যাওয়া না। এটার কারণ হচ্ছে ব্যাড লোন। আমরা যে ব্যাড লোন গুলা করার সুযোগ করে দিয়েছি, সেই সুযোগ নিয়ে যে পরিমাণ অর্থ দেশের বাইরে চলে গেছে, এইটার এফেক্ট এখন আমরা বুঝবো এই লিকুইডিটি ক্রাইসিস। এতদিন বুঝিনি, কারণ আমাদের উৎপাদন ছিল, রেমিটেন্স ছিল। যেহেতু উৎপাদন এবং রেমিটেন্স ছিল, সেহেতু আমরা লিকুইডিটি ক্রাইসিসটা ওভাবে বুঝতে পারিনি। এখন যেহেতু দুটো বন্ধ হয়েছে, এখন এটার এফেক্টটা আমরা বুঝতে পাবো, যেটার একটা বড় এফেক্ট আমাদের স্বাস্থ্য খাতেও পড়বে। এখন বলবেন যেটা থেকে উত্তরণের উপায় কি? উত্তরণের উপায় একটাই, কিন্তু সেটাও খারাপ। খারাপ জিনিসকে ভালো করতে হলেও আবার খারাপ কিছু জিনিস করতে হয়। এটা নিয়ে আবার সরকারের অনেকে সমালোচনা করবেন, কিন্তু উপায় নেই সরকারের ক্ষেত্রে। সেটা হচ্ছে কালো টাকাকে সাদা করার উপায় করে দিতে হবে। এটা আপনি যতক্ষণ না করবেন, এই লোকগুলা যে টাকাটা বাইরে পাঠিয়েছে তাদেরকে দিয়ে টাকাটা আপনি দেশের ভিতরে আনতে পারবেন না। আর আপনি যদি দেশের ভিতরে আনতে না পারেন, এই সময় যে লিকুইডিটি ক্রাইসিসটা হবে, সেটা সামনের 5 থেকে 10 বছরেও আপনি সমাধান করতে পারবেন না। সুতরাং এখানে বাজেটে আমি এটা অনেকে আমাকে হয়তো সমালোচনা করবেন, কিন্তু স্বাস্থ্য অর্থনৈতিক ছাত্র হিসাবে আমি বারবার বলছি, এই অর্থ বছরের বাজেটে অবশ্যই কালো টাকাকে সাদা করার অনুমতি দিতে হবে, এবং কিন্তু এই অনুমতিটিকে এমন ভাবে দিতে হবে যাতে 5 বছর পর্যন্ত বা 10 বছর পর্যন্ত এই টাকাটি কোনোভাবে দেশের বাইরে না যেতে পারে, এটির একটি প্রভিশন রাখতে হবে। যারা এই টাকাটা আনবেন, এটাকে দেশে এনে ট্র্যাপ করে ফেলতে হবে, একটি ফাঁদে ফেলে দিতে হবে। এই কাজটা করাটা খুব দুরূহ, কিন্তু এছাড়া আমাদের কাছে উপায় নেই। সুতরাং দেখেন, সব সময় যে বলবো যে সরকার দুর্নীতি করে, সরকারের রাজনীতিবিদরা দুর্নীতিবাজ, এই কথাটা বলা ঢালাও ভাবে ঠিক না। প্রতিটি ব্যবসায়ী, প্রতিটি মানুষ আমরা দুর্নীতির সঙ্গে যুক্ত। সুতরাং একটি ব্যবস্থাকে সবসময় দুর্নীতির জন্য দায়ী করাটাও ঠিক না। সমালোচনা করার আগে আমার জানতে হবে যে আমি সমালোচনা করার যোগ্যতা অর্জন করেছি কিনা। এই কতগুলো জিনিস আমার একটু আমাদের মনে রাখা দরকার, আমার যোগ করার দরকার ছিল। ধন্যবাদ ডক্টর তাসনিমা হককে। ধন্যবাদ ভাইয়া আপনার খুব সুন্দর কিছু কথার জন্য। আমি ফিরোজ আহমেদ স্যারের কাছে জানতে চাচ্ছি, আপনি কি আমাদের এই স্বাস্থ্য খাতের বাজেট নিয়ে কিছু বলতে চান কিনা? কারণ আমরা জাস্ট শেষের দিকে চলে এসেছি এবং আমার হাতে 3টা কোশ্চেন আছে। আপনার এই উত্তরটা শুনে আমরা কোশ্চেনে চলে যাব। আমি বাজেট নিয়ে কিছুই বলতে চাই না। বাজেট আমরা যেটুকু বুঝেছি সেটি হলো যে বাজেট যা আছে সেটিও আমরা ব্যবহার করতে জানি না। যে বাজেটটি দেয়া হয় সে বাজেটটিও সম্পূর্ণ অপরিকর। ডক্টর সাফকাত যা বলেছেন এরপরে আসলে আর কিছু বলার থাকে না। অত্যন্ত সুন্দর করে উনি ব্যাখ্যা করেছেন। এখন উনি ওই যে আমাদের ডালিকলি দেখলে আমরা বুঝতে পারবো যে আমরা আসলে কোন জায়গাটায় আছি। আমার যেটি কথা সেটি হলো যে আমাদের এই ডায়াগনস্টিক সেক্টরকে যদি আমরা উন্নত না করতে পারি, আমি তখন বলতে যে আমার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল। 2015 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশ থেকে শুধু ভারতে মেডিকেল ট্যুরিজম, মানে বাংলাদেশে মানুষ ডাক্তার দেখাতে যে সেখানে রেখে আসে 35,000 কোটি টাকা। এবং এটার একটাই কারণ, আমি অনেক খোঁজাখুঁজি করেছি এই লাইন নিয়ে, আমি দীর্ঘদিন ধরে আমি খালি খোঁজাখুঁজি করি, সেটি হলো আমাদের ডায়াগনস্টিকটা প্রপার কোয়ালিটি না। এবং আমরা মানুষের, অর্থাৎ আমাদের আনসার্টেনিটি অনেক বেশি, আমাদের অনিশ্চয়তা একটা টেস্টের সাথে, টেস্টের রেজাল্টের সাথে অনিশ্চয়তা অনেক বেশি থাকে। এই আনসার্টেনিটির কারণে আমরা কিন্তু আমাদের চিকিৎসকরা সঠিক চিকিৎসা দিতে পারেন না। আরেকটি সমস্যা আছে, আমাদের চিকিৎসকদের বিহেভিয়ারাল কিছু প্রবলেম আছে, সেটা ঠিক করে ফেলা সম্ভব। কিন্তু এই যদি আমরা আমাদের ডায়াগনস্টিক সেক্টরটাকে আমরা উন্নত না করতে পারি,
তাহলে কিন্তু আমাদের সত্যি খুব বিপদ আছে। এবং সুতরাং বাজেট ব্যবহারের ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলি, যে মানুষের কল্যাণে, মানুষের ভালোর জন্য যেটুকু দরকার সেটুকু আমাদের করতেই হবে, যে কোনো মূল্যে আমাদের করতে হবে। এবং এই কোভিড-19 আমাদেরকে একেবারে নগ্নভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার কত ধরনের অব্যবস্থা আছে সব দেখিয়ে দিয়েছে। সেই জায়গা থেকে আমাদের উত্তরণের জন্য যা কিছু করা দরকার করতে হবে। ধন্যবাদ স্যার আপনাকে। আমার কাছে 3টি কোশ্চেন এসেছে আজকের এই আলোচনা থেকে। একটা প্রশ্ন হচ্ছে আপনার কাছে স্যার, যে আমাদের দেশের যে টেস্ট কিটটা, আপনাদের উদ্ভাবিত টেস্ট কিট যদি অনুমোদন পেয়ে যায়, সেক্ষেত্রে এটার খরচ কিরকম হবে? একজন সাধারণ রোগী বা একজন গরিব মানুষ কি এটি অ্যাফোর্ড করতে পারবে কিনা? আসলে পিসিআর এর পিছনে খরচ হয় হচ্ছে ৩৭০০ থেকে ৪০০০ টাকা, যেটা সরকার এখন দিচ্ছে। আর প্রাইভেট ল্যাবরেটরি কিছু অনুমতি পেয়েছে, তারা এরকম ৪,৫০০ টাকার মধ্যে স্কয়ার, মডার্ন ল্যাবের তারা নিচ্ছে। আমাদের টেস্টটি অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি মিলিয়ে আমাদের খরচ হবে ৬০০ থেকে ৭০০ টাকা, এবং দুটো টেস্টই। আর যদি একটা টেস্ট শুধু অ্যান্টিবডি দেখি তাহলে ৩০০ টাকা। তবে আমরা ধারণা করছি এইটাকে নামিয়ে আমরা আরো হয়তো ৫০০ টাকার মধ্যে নিয়ে আসতে পারবো আর কি। সামনে যখন অনেক বেশি পরিমাণে আমরা কাঁচামাল কিনবো, আমরা হয়তো আরেকটু সাশ্রয়ী মূল্যে পাবো। সুতরাং আমাদের চেষ্টা থাকবে যে ৫০০ টাকার নিচে মানুষ যাতে তাদের টেস্টটা করতে পারে। তাহলে সাধারণ মানুষ হতো তাদের ক্রয় সীমার মধ্যে এটা, মানে ক্রয় লিমিটের মাঝে এটা কিনতে পারবে। আরেকটা প্রশ্ন এসেছে আমার কাছে, যে আমরা অনেক সময় যারা করোনা পজিটিভ রোগীরা টেস্ট করছি, একবার পজিটিভ আসছে একবার নেগেটিভ আসছে, এরকম এটা বারবার হচ্ছে, সেক্ষেত্রে রোগীর মানসিক ভাবেও একটা ভেঙে পড়ছে। তো এই পজিটিভ নেগেটিভ জিনিসটা কেন হচ্ছে? এইটার মূল সমস্যাটা হলো এই ঝামেলা যে কারণে হচ্ছে, একটা সেকেন্ড, সেটা হলো যে করোনা ভাইরাস যেটি, এটি একটা আরএনএ ভাইরাস। একটু আগে মাহমুদ সাহেব অনেকগুলো 4টা স্টেপ ব্যাখ্যা করেছিলেন। হ্যাঁ, যে এই টেস্টটা করার সময় আমার ইকুইপমেন্ট ঠিক নাই, আমি যাকে দিয়ে কাজটি করাচ্ছি ওনার ট্রেনিং ঠিক মতো নাই, আমার স্যাম্পলটা যেখান থেকে নেওয়ার দরকার আমার নাকের ভিতরে ঢোকায় যখন স্যাম্পল নিচ্ছে আমি একটু নড়ে যাচ্ছি, আমার স্যাম্পলটা ঠিক মতো গলার ভিতর থেকে নিতে পারছে না। সেক্ষেত্রে যে বললাম যে লালাও সাথে সংযুক্ত করা যেতে পারতো। হ্যাঁ, তো এরকম ভেজাল আছে। দ্বিতীয় যে ভেজালটি, আরএনএজ একটা সবসময় আমাদের হাতে, আমাদের ইকুইপমেন্টে সবকিছুতে থাকে। আরএনএ ভাইরাসের আরএনএটাকে নষ্ট করে দেওয়ার জন্য আরএনএ এনজাইমটা কাজ করে। তো আমাদের ল্যাবরেটরি যদি সেই কোয়ালিটি না হয়, আমরা যদি সেটি মেনটেন না করি, যে কারণে সমস্যাটি হচ্ছে সেটি হলো যে টেস্টের দুর্বলতার কারণে, কিটের দুর্বলতা, মানুষের দুর্বলতা, ইকুইপমেন্টের দুর্বলতা এবং টেস্টের পরিবেশের দুর্বলতা, অর্থাৎ ল্যাবরেটরির পরিচ্ছন্নতার দুর্বলতা, সবকিছু মিলিয়ে একবার পজিটিভ একবার নেগেটিভ এবং মানুষকে কনফিউজ করে ফেলছে। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, আমাদের টেস্টটা যদি অনুমতি দেওয়া হয়, এই ধরনের কনফিউশন সাধারণত আসার কথা না, এবং আমরা ওই পরিমাণ কিউসি করে ওই পরিমাণ রোবাস্টনেস দিয়েই আমরা কিটটি বাজারে ছাড়ার চেষ্টা করব। জি ধন্যবাদ। আরেকটি প্রশ্ন এসেছে যে রিকভার হওয়ার কতদিন পরে আবার রিইনফেকশন হতে পারে, এবং হলে এটা কতদিন সময় লাগতে পারে রিইনফেক্টেড হতে? আসলে এটি গবেষণার ব্যাপার। তবে আমরা গবেষণার ব্যাপার এজন্য বলছি যে আমরা জানি যে 2 ধরনের সেল তৈরি হয় যে কোনো ইনফেকশনে, প্লাজমা সেল এবং মেমোরি সেল। এবং এখানে মেমোরি সেলটি আমার ধারণা যে একবার যদি কোভিড-19 অর্থাৎ SARS-CoV-2 পজিটিভ হয়, সেটা আইজিজি যদি চলে আসে, তাহলে অন্তত আমরা বলতে পারবো যে অন্তত 1 থেকে 2 বছর আমরা মুক্ত থাকতে পারবো, যে আবার রিইনফেকশন না হবে আর কি। ইমিউনিটি যদি এসে যায় তাহলে আমরা একটা 1 থেকে 2 বছর আমরা ধারণা করে বলছি, যদিও এটা গবেষণা এখন করে দেখতে হবে যে কতদিন পর্যন্ত আমরা আসলে রিইনফেকশন না হওয়া থেকে মুক্ত থাকতে পারবো। জি ধন্যবাদ স্যার আপনাকে। এবারের প্রশ্নটা ডক্টর সাফকাত হায়দারের প্রতি, যে আমরা বিভিন্ন আমাকে একটু বিদায় নিতে হবে, কারণ হলো যে আমার ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের মিটিং আছে এখন 9টার সময়। ঠিক আছে স্যার, আপনাকে আমি ডক্টর সাফকাত, আপনি বাংলাদেশের সম্পদ। আমি আসলে অত্যন্ত ভালো লেগেছে মাহমুদ সাহেব, আপনারা দেখেন আমরা এই তরুণ প্রজন্ম, কিন্তু এত ভালো লাগলো আপনার বক্তব্য, বিশেষ করে বাজেট কিভাবে আমাদের স্বাস্থ্য খাতকে আমরা উন্নত করতে পারি। আপনারা দুজন বিশেষ ব্যক্তি, আমার চেয়েও আপনাদের জানাটা মনে হচ্ছে অনেক বেশি, অনেক ভালো। ধন্যবাদ আপনাদেরকে।
ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ স্যার। জি জি, ভালো থাকবেন। জি, আমি তাহলে একটু লিভ করছি আর কি। হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার এবারে পরবর্তী প্রশ্নটি ডক্টর সাফকাতের প্রতি, যে আমরা যে জোন ভিত্তিক বিভিন্ন লকডাউনের কথা বলছি, এই জোন ভিত্তিক লকডাউনটা আমাদের জন্য কতটুকু কার্যকর হতে পারে এবং এই জোন ভিত্তিক লকডাউনটা কি আসলে আমাদের জন্য লাভজনক হবে? ধন্যবাদ প্রশ্নটির জন্য। এটা খুব কারেন্ট একটা ইস্যু। সরকার কিছু কিছু জায়গায় পদক্ষেপ নিয়েছেন যে তারা ঢাকা শহরের কথা দিয়ে যদি বোঝাই, তারা প্রথমে আইডেন্টিফাই করার চেষ্টা করেছেন তথ্য নিয়ে যে কোন কোন জায়গা থেকে রোগীগুলা বেশি আসছে, সেই হিসাবে একটি আনুপাতিক হারে তারা একটা স্ট্যান্ডার্ড জিনিস তৈরি করেছেন যে এই জায়গা থেকে সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি, সুতরাং এই জায়গাটা রেড জোন, তারপরে ইয়েলো জোন, তারপরে গ্রিন জোন, এভাবে ভাগ করা হয়েছে। অবশ্যই আমি বলবো অবশ্যই জোন ওয়াইজ যেটাকে আমরা বলছি লকডাউন করা, এটা সময়ের দাবি। যদি এটা এই মুহূর্তে করা যায় ততই ভালো, যত তাড়াতাড়ি করবেন ততই ভালো। এখানে বিষয়টি হচ্ছে কিভাবে করব। দেখুন, এখানে প্রথমে কিছু লজিস্টিক সাপোর্টের ব্যাপার আছে। ধরেন আমি মোহাম্মদপুর এলাকাকে আপনি ঢাকা শহরের রেড জোন হিসাবে ঘোষণা করলেন এবং এটিকে বন্ধ করবেন। সবার আগে যে দুটো জিনিস নিশ্চিত করতে হবে এই অবস্থায়, একটা হচ্ছে খাদ্য এবং স্বাস্থ্য নিরাপত্তা। প্রথমে যেটা করতে হবে, আপনাকে সামরিক এবং আধা সামরিক বা অর্ধসামরিক বাহিনী দিয়ে এই পুরা এরিয়া মোহাম্মদপুর এলাকাটাকে কর্ডন অফ করা, মানে পুরা চারপাশ থেকে একটি বলয় তৈরি করা। এর মধ্যে থেকে কেউ বেরোবে না, এর মধ্যে কেউ বেরোবে না। এটা কেবলমাত্র সামরিক বা অর্ধসামরিক বাহিনী দ্বারাই সম্ভব, বাংলাদেশের পুলিশ বা অন্য কারো দ্বারা সম্ভব না। কারণ আমরা এতটাই অকৃতজ্ঞ এবং এতটাই আইনের প্রতি অনাস্থাশীল যে আমরা এদের কারো কথাই শুনবো না, কেবলমাত্র সামরিক বা অর্ধসামরিক বাহিনী দ্বারাই সম্ভব। দ্বিতীয় কথা হচ্ছে, যেটা বললাম, প্রচুর পরিমাণে খাদ্য সম্পদ মজুদ করে বিভিন্ন জায়গায়, মোহাম্মদপুরকে যদি আমরা 4টা ভাগে ভাগ করে নিই, বিভিন্ন 4টা কর্নারে খাদ্যশস্যের মজুদ রাখতে হবে এই সামরিক বা অর্ধসামরিক বাহিনীকে দিয়ে। তৃতীয় জিনিস হচ্ছে, যেটা স্বাস্থ্য সুরক্ষার কথা বললাম, সেটা হচ্ছে এই মোহাম্মদপুর এলাকায় যদি কোনো সরকারি স্বাস্থ্য ব্যবস্থা থাকে সেটি, আর যদি না থেকে থাকে যতগুলো অর্ধ সরকারি বা বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান আছে সেগুলাকে এখন সরকারের আওতায় নিয়ে আসতে হবে। সরকারের আওতায় নিয়ে আসার মানে এটা না যে তার মালিকানা আমি নিয়ে নেব, তার পরিচালনার পরিধিটা আমার হয়ে যাবে। সেখানে আমি বলে দিব যে এই মোহাম্মদপুর এলাকায় যত করোনা রোগী হবে, আপনার যদি 10টা বেড থাকে তার 5টা বেড করোনা রোগীর জন্য নির্ধারণ করতেই হবে। আপনার যদি 3টা আইসিইউ থাকে, একটা আইসিইউ অবশ্যই করোনা রোগীর জন্য আলাদা করতে হবে। আপনার প্রতিটা ক্লিনিক বা স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে আপনার এই এতগুলো রুম বা এতগুলো বেড আইসোলেশনের জন্য রাখতে হবে। এটা আপনার বলে দিতে হবে এবং এটা ওই আবার অর্ধসামরিক বা সামরিক বাহিনী দ্বারা তার পর্যবেক্ষণ করতে হবে যে কাজটা ঠিক মতো হচ্ছে কি হচ্ছে না। একই সাথে যে প্রশ্নটা আসবে, যেটা এসছে বারবার, এদেরকে বলতে হবে যে এত বছর এই দেশের মাটিতে ব্যবসা করেছো, টাকা অর্জন করেছো, তো এখন এটা দেশকে দেওয়ার পালা। আপনার যে স্বাস্থ্যকর্মী, আপনার ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়, সুইপার বা এমনকি রিসেপশনে যারা কাজ করছেন, প্রত্যেককে তাদের সুরক্ষার সামগ্রী দিতে হবে। এইটুকু দিয়েই আপনি জোন ওয়াইজ যেটাকে কথা বলছি সেটা আপনি করতে পারবেন। এটার কোনোটা একটা বাকি রেখে আপনি কোনোদিন জোনাল লকডাউন কার্যকর করতে পারবেন না। এটার কোনো মানে হবে না, জনগণ মানবে না। আপনাকে আমি ঘরে বন্ধ করে রেখে দিলাম, আপনাকে আমি খাদ্য দিচ্ছি না। আপনাকে আমি ঘরে বন্ধ করে রেখে দিলাম, আপনাকে স্বাস্থ্য সেবা দিচ্ছি না। তাহলে এই লকডাউন মেনে লোকজন মানবে না। যেটা হবে, একটা সামাজিক অস্থিতিশীলতার তৈরি হবে। এবং মনে রাখতে হবে, সামাজিক অস্থিতিশীলতার কারণেই কিন্তু সিভিল ওয়ারের সৃষ্টি হয় এবং এটা সরকারকে মনে রাখতে হবে। সরকারকে না, আমি বলবো এটা স্বাস্থ্য মন্ত্রণালয়কে মনে রাখতে হবে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এটি বাকি অন্তর মন্ত্রণালয়ের সঙ্গে একটি সমন্বয় করবে। ধন্যবাদ তাসলিমা হককে। ধন্যবাদ ভাইয়া, ব্যাপারটা খুব সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। আমার মনে হয় মাহমুদুর রহমান আপনার সাথে কিছু অ্যাড করতে চাইছে।
ধন্যবাদ। ডক্টর শাফকাত লকডাউন সম্পর্কে বা পার্শিয়াল লকডাউন বা জোন ভিত্তিক লকডাউন সম্পর্কে যা বলছেন খুবই চমৎকার ভাবে বলেছেন। তবে তার সাথে একটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই, সেটা হলো যে তার আগে আমাকে এতটুকু শিওর হতে হবে যে আমার গ্রিন জোনে কোনো করোনা রোগী নাই। যদি থাকে তাহলে সেটা যেটা হবে যে সেটা খুবই ডিজাস্টার পর্যায়ে চলে যাবে। আমি যদি সেই গ্রিন জোন সেটাকে যদি আমি ওপেন করে দিই সব দিক থেকে, এই জন্য যেটা দরকার মাস ডায়াগনোসিস বা মাস টেস্ট দরকার। সেটা হলো সরকার যেভাবেই করুক, আরটিপিসিআর দিয়ে করুক বা র্যাপিড কিট দিক, সে যেভাবেই ফ্যাসিলিটেট করতে চাক কোনো সমস্যা নাই, কিন্তু এটা হলো খুবই ইম্পর্টেন্ট যে আমার হলো ডায়াগনোসিসটা দরকার। আর আরেকটা বিষয় যেটা হলো ডক্টর শাফাত খুব ভালোভাবে বলেছেন যে আমাদের বিভিন্ন ঢাকা শহর বলেন বা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে হসপিটাল এবং ডায়াগনোসিস সেন্টার গুলো আছে, যেখানে কিছু চিকিৎসা ফ্যাসিলিটিও আছে ক্লিনিক এবং হসপিটাল গুলোতে, যার অনেক কিছু। আমি আজকের পেপারেও আমি দেখছিলাম যে সেখানে আপনার হলো অনেক রোগী আছে যেগুলো চিকিৎসা ছাড়াই ফেরত যাচ্ছে বা তাদেরকে গ্রহণ করা হচ্ছে না বা তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে না। একটা প্রিয়র কন্ডিশন বলে দেওয়া হচ্ছে যে করোনা টেস্ট করে আসতে হবে বা এই ধরনের কিছু। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এটা হলো যেহেতু এই ধরনের ঘটনা ঘটছে, প্রশাসনের একটা শক্ত পদক্ষেপ নিতে হবে যাতে সবগুলো হসপিটাল বলুন বা ডায়াগনস্টিক সেন্টার বলুন বা যেখানে হলো আপনার ডাক্তাররা থাকবেন বা ক্লিনিক্যাল বলুন, সেখানে যাতে কোনো রোগী ডাক্তারের পরামর্শ বা ডাক্তারের সাথে সাক্ষাৎ ছাড়া সে ফেরত যেতে না পারে, সেই ব্যাপারটা এনশোর করতে হবে। সে হাসপাতালে ভর্তি হোক বা না হোক, প্রাথমিক চিকিৎসাটা যাতে পায় সেই এনশোর করতে হবে। এটা কিন্তু একটা বেসিক নিড যে আমাকে প্রাথমিক চিকিৎসাটা অন্তত দিতে হবে। আমি হাসপাতালে জরুরি বিভাগে গেলাম, জরুরি বিভাগে আমাকে ঢুকতে দিচ্ছে না, তো এটা তো হতে পারে না। আমাকে হলো জাস্ট জরুরি বিভাগের চিকিৎসা অন্তত নিতে হবে। আমি হাসপাতালে বেড না থাকুক, আমার হাসপাতালে অন্য সেবা না থাকুক। এই ব্যাপারে ডক্টর শাফকাত যদি কিছু করেন তাহলে সবচেয়ে ভালো হয়। কিভাবে হতে পারে, যেহেতু উনি চিকিৎসা হচ্ছে কি কেন আমরা যে প্রশ্নটা আপনি বলছিলেন যে আমরা ফিরে যাচ্ছি বা ফিরিয়ে দেওয়া হচ্ছে, প্রথম একটি অবিশ্বাসের জায়গা থেকে এটা তৈরি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা সত্ত্বেও পিপিই পেতে দেরি হলো। দ্বিতীয়ত যে পিপিই গুলা দেওয়া হচ্ছে সেগুলা পিপিই না বলে রেনকোট বললে ভালো হয়। তৃতীয়ত যে জিনিসগুলো হচ্ছে সরকারি ক্ষেত্রে তাও সরকার পৌঁছে দিল, বেসরকারি বা অর্ধ সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে এগুলা আমরা পেলাম অনেক পরে, বা ডাক্তাররা সাধারণ চিকিৎসা নার্স স্বাস্থ্যকর্মীরা নিজেরা নিজের টাকায় কিনে নিল, ফলে এই একটা অবিশ্বাসের জায়গা তৈরি হলো। দ্বিতীয় জিনিস হচ্ছে রুগীকে আমরা ওই যে ভয় পেয়ে গেলাম, যদি একটা রুগী করোনা রুগী ঢুকে তাহলে তো আমার আইসিইউটা আমার বেডটাকে আমার বন্ধ করে দিতে হচ্ছে, লকডাউন হচ্ছে, এটাতে আমার ক্ষতি হয়ে যাবে। মালিক পক্ষ যারা আছেন তারা এই কাজটা এই ভরসায় সেটা থেকে কিছুটা একটু টেকনিক্যাল সেফ ডাউনে গেলেন। তো দুটো জিনিস কাজ হয়েছে, একটা হচ্ছে মালিকদের হচ্ছে যে আমি টাকা পাবো না, আমার হাসপাতালের এই কক্ষটি বন্ধ হয়ে যাবে, আমার উপার্জন কমে যাবে। আর আরেকটা জিনিস হচ্ছে ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা একটু বিপদের মধ্যে রয়ে গেছেন, তারা একটু ভয় আছেন যে আমি কি করব, আমি এই রুগীটাকে দিতে যে আমার নিজেরই তো প্রোটেকশন নাই, আমিও তো অসুস্থ হয়ে যাচ্ছি। এবং দেখবেন আমাদের দেশের কিন্তু আমরা ইতিমধ্যেই আমাদের বয়োজ্যেষ্ঠ শিক্ষক এক একজন ডাক্তার যাদের 30-40 বছরের অভিজ্ঞতা, যে অভিজ্ঞতাগুলা কোনো কত হাজার কোটি টাকা ব্যয় করলেও আমরা কিনতে পারবো না, আমরা এরকম শিক্ষক কিন্তু হারিয়ে ফেলেছি অলরেডি। অ্যানেস্থেসিয়া বিভাগ যারা আমাদের আইসিইউ সাপোর্ট করে সবচেয়ে বেশি, আমরা এরকম কিন্তু সিনিয়র ডাক্তারদেরকে হারিয়ে ফেলেছি, আমরা মেডিসিন স্পেশালিস্টদেরকে হারিয়ে ফেলেছি। তারা কাজ করতে করতে শুধু প্রোটেকশন পাননি বলে, যে ধরনের সুরক্ষা ব্যবস্থা দরকার ছিল শুধু সেই সুরক্ষা ব্যবস্থাটা পাননি বলে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তো এই অবস্থাগুলোর কারণেই কিন্তু এই ধরনের ব্যবস্থাপনা, একটা অবিশ্বাসের জায়গা থেকে এই অবস্থাপনাগুলো আমাদের চোখে পড়ছে। আমি এটুকু মানতে, আমি একদম বলে দিতে পারি দৃঢ়ভাবে একজন চিকিৎসক হিসাবে, আপনি আমাদেরকে সুরক্ষা দেন, ব্যবস্থা দেন, আমাদের নার্সদেরকে দেন, আমাদের ওয়ার্ড বয় সুইপারদেরকে দেন, বাংলাদেশের যে কোনো চিকিৎসক যে কোনো অবস্থাতেই বাংলাদেশের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রস্তুত আছে। আরেকটা জিনিস হচ্ছে আপনাদেরকে বলে দিই, আমাদের স্বাস্থ্যসেবার একটা বড় অংশ কিন্তু
গ্রহণ করে বা দিয়ে থাকে আমাদের তরুণ চিকিৎসকরা, আপনি সরকারি হাসপাতালে যান বা বেসরকারি হাসপাতালে যান, এই অকুতভয় সৈনিকদেরকে আর যাই করুন, তাদেরকে প্রণোদনা দিন বা না দিন, তাদেরকে বেতন দিন বা না দিন, সেটা আপনাদের যাই মনে হয় আপনারা করুন, আমাদের আপত্তি নেই। তবে দয়া করে তাদের মনোবলটাকে ভাঙবেন না, তাদেরকে উৎসাহ দিন যে তোমরা ভালো করছো, তোমরা এগিয়ে যাও, এইটুকু অন্তত বলুন, তাহলেই যথেষ্ট। ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার সাফকাত হায়দার চৌধুরী। আজকে আমরা একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। শেষে এসে যেটা বলতে চাই যে আমরা আজকের অনুষ্ঠান থেকে অনেক কিছু জানতে পেরেছি। র্যাপিড টেস্ট কিট সম্পর্কে আমরা বিস্তারিত অনেক কিছু জানতে পেরেছি, অনেক না পাওয়া, অনেক দুর্নীতি এইসব সম্পর্কে জানতে পেরেছি। এবং শুরুতে আমি 3টা শব্দ দিয়ে শুরু করেছিলাম যে উৎকণ্ঠা, হতাশা এবং দিশেহারা, তবুও বাংলাদেশ এগিয়ে চলবে, এই আশা রেখে আমি শুরু করেছিলাম। তো এই আশা রেখে আমি শেষ করতে চাচ্ছি যে মনে সাহস ও শক্তি যোগান নিয়েই হয়তো বাংলাদেশ এগিয়ে চলবে, এবং আমরা আশা করি যে এই খারাপ সময়টা থেকে এক সময় উঠে আসব। কিন্তু এই খারাপ সময়টা আমাদের যে দেখিয়ে গেল যে আমাদের স্বাস্থ্য খাতে কি পরিমাণ গ্যাপ আছে বা কি পরিমাণ ঘাপলা আছে, যে এটা আমাদের এই খারাপ সময় আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছে। আশা করি যে আমাদের পরবর্তীতে যারা নীতি নির্ধারক তারা এই জিনিসগুলো কাটিয়ে উঠবে, এবং আমরা জনগণরা সবাই যার যতটুকু প্রাপ্য স্বাস্থ্য সেবা খাতে আমরা এইটুকু পাবো, এই আশা রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।